তো এই দুটো জায়গাতে তোমাদের রেসপন্স জানাতে পারো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং প্রত্যেককে। তো প্রথমে আমরা আগে ক্লাসে একটু তোমাদের এসএলএসটি সিলেবাস নিয়ে আলোচনা করব, দেন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ওকে, চলো। তো দেখো, প্রথম চ্যাপ্টার রয়েছে হচ্ছে সিন্ধু সভ্যতা বা সিন্ধু উপত্যকার সভ্যতার বৈশিষ্ট্য। এবার এই যে বৈশিষ্ট্য দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে সিন্ধু সভ্যতার পতন। তো এই বৈশিষ্ট্য পতন এইটুকু পড়লে কিন্তু আমাদের তো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে না নিশ্চয়ই। তো আমাদের কি কি পড়তে হবে সিন্ধু উপত্যকার সম্বন্ধে, একদম আমরা ডিটেলসে পড়বো। কিভাবে সিন্ধু সভ্যতার প্রথম সূচনা হয়, বা কোন সভ্যতাকে আমরা সিন্ধু সভ্যতার উত্তরসূরি বা পূর্বসূরি বলতে পারি। ওকে, যেমন তোমরা তো দয়ারাম সাহানির নাম সবাই শুনেছো। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, এটা সবারই মোটামুটি জানা থাকে। তো দেখো, দয়ারাম সাহানির বহু আগে, প্রায় 90 বছরের বেশি আগে, প্রায় 90 বছর আগে আরেকজন আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ, যিনি এই হরপ্পা সভ্যতার সম্বন্ধে একটা তার একটা তিনি বলেছিলেন, তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। 1826 সালে চার্লস ম্যাসন তিনি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষের প্রথম ইঙ্গিত দেওয়া হচ্ছে চার্লস ম্যাসন। কিন্তু এই নামটা কিন্তু অনেকেই জানে না, বা সচরাচর আমাদের বইতে এই নামটা পাওয়া যায় না। ওকে, তিনি তিনি 1826 সালে বলে গেছেন। বা দেখো, তার বহু পরে 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করছে হরপ্পা সভ্যতা। তো এইরকম বিভিন্ন বিষয়গুলো আমাদের জানতে হবে। আমাদের এই চ্যাপ্টারে আমরা পড়বো এই সভ্যতার বিস্তৃতি, মানে কোন কোন জায়গায় সভ্যতার বিকাশ লাভ করেছে, সভ্যতার সময়কালটা পড়বো। যেমন হরপ্পা সভ্যতার ধরো সময়কালটাকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করতে পারি: প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা, লেট হরপ্পা। যদি পুরো পিরিয়ডটা বলি আমি, প্রথমে প্রি হরপ্পার সময়কাল হচ্ছে, প্রি হরপ্পার সময়কাল 3300 থেকে 2600, অনেক জায়গায় আবার 3200 থাকে সালটা, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ। তারপরে হচ্ছে ম্যাচিওর হরপ্পার সময়কাল 2600 থেকে 1900, আর লেট হরপ্পার সময়কাল 1900 থেকে 1300। এই যে সময়টা প্রি ম্যাচিওর লেট, এই প্রত্যেকটা বিষয় আমরা জানবো। এছাড়া এবার রেডিও কার্বন ডেটিং অনুসারে হরপ্পা সভ্যতার সময়কালের সময়টা কত, 2300 থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক তার বিভিন্ন মত দিয়েছেন, যেমন জন মার্শালের মতে সিন্ধু সভ্যতার সময়কাল কত। এগুলো কিন্তু আমাদের একদম ডিটেলস আমরা জানবো ক্লাসে আমাদের। ওকে, এছাড়া যত সাইট রয়েছে, লোথাল বলো, মহেঞ্জোদারো, চানদারো, কালীবঙ্গান, ধোলাবিরা, রোপার, যা যা সাইট রয়েছে, সমস্ত সাইট থেকে যা যা কোশ্চেন আসে একদম ইন ডেপথ আলোচনা করবো আমরা। ওকে, যখন আমরা এই চ্যাপ্টার আলোচনা করবো। নেক্সট হচ্ছে এরপরে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার সূচনাকাল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ টোটাল। এর মধ্যে ঋক বৈদিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600। এই যে দুটো পার্টে ভাগ হয়েছে। তো আমরা এই চ্যাপ্টারটা কিভাবে কমপ্লিট করব, আমরা প্রথমে পড়বো যে এই সভ্যতার সূচনা আর্যরা করলো, তাদের মেন বাসস্থান কোথায়। দেখো, আর্যদের বাসস্থান নিয়ে অনেক বিতর্ক আছে।
ভারতের অনেক ঐতিহাসিক তারা মত দিয়েছেন ভারতবর্ষে, আবার কেউ কেউ বলেছেন এরা বিদেশে। এমন এমন বিভিন্ন বিতর্ক আছে। ওকে, যেমন যেমন একটা বিতর্কের কথা বলি, কিছু কিছু ভারতীয় ঐতিহাসিক মনে করেন, ধরো যদি কোনো ব্যক্তি তার নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায়, তাহলে সে নিশ্চয়ই তার কোনো কথায় বা তার কোনো গ্রন্থে সেই পূর্বের দেশের কথা কোনো আভাস পাওয়া যেত। কিন্তু এই আর্যদের ঋগ্বেদে কিন্তু তার আগের কোনো দেশের কথা উল্লেখ পাওয়া যায়নি। সেই হিসাবে ভারতীয় ঐতিহাসিকরা মনে করেন যে আর্যদের প্রধান বাসস্থান ভারতবর্ষই ছিল, পরবর্তীকালে ভারত থেকে তারা অন্যান্য জায়গায় বিস্তার করেছে। এবারে শুধুমাত্র তো একটা কথা না, আরো অনেক যুক্তি আছে যেগুলো আমরা ক্লাসে এক এক করে আলোচনা করব। তারপরে আর্য কি জাতি না ভাষা, এই যে বিতর্কের বিষয়টা, যেমন হিটলার নিজেকে আর্য জাতি বলেছে, এটা একটা ভুল বিষয়। আর্য আসলে কোনো জাতি না। এই সম্পর্কিত বিষয়ে ক্লাসে আলোচনা করব। বৈদিক সভ্যতা মানে শুধুমাত্র বেদ না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ অথবা এই 4টে বেদ না, এছাড়া আরো অনেক বৈদিক সাহিত্য আছে, যেমন উপনিষদ, বেদান্ত, বেদাঙ্গ, ষড়দর্শন, পুরাণ, মহাভারত। এই যে বিষয়গুলো, এই সমস্ত আলোচনা করব। তাদের রাজনৈতিক জীবন, যেমন ধরো বলতে পারো হচ্ছে বৈদিক যুগে যে জন কথাটা কতবার পাওয়া গেছে, তোমাদের পরীক্ষা আসতে পারে 275 বার। তারপরে সিন্ধু নদীর কথা কতবার আছে, এই সম্পর্কিত বিষয়। গরু শব্দের কথা কতবার উল্লেখ আছে। রাজনৈতিক জীবন, তাদের রাজনৈতিক জীবন কেমন ছিল, সেটা পরবর্তীকালে কিভাবে চেঞ্জ হয়। যেমন ধরো এই যুগে সামাজিক জীবনে মেয়েদের কেমন জীবনযাপন ছিল, মেয়েরা ঋগ্বেদ যুগে কেমন ভাবে জীবনযাপন করতো, সেটা পরবর্তীকালে কিভাবে চেঞ্জ হয়। এই যে বিষয়গুলো আছে একদম ক্লাসে পড়বো আমরা। যেমন ধর্মীয় ক্ষেত্রে প্রথম ঋগ্বেদ যুগে দেখা যায় যে এই যুগে আর্যদের প্রধান দেবতা ছিল ইন্দ্র, পরবর্তীকালে হয়ে যায় প্রজাপতি ব্রহ্মা। এই যে চেঞ্জেসটা কেন আসে, কিভাবে হয়, এটা এগুলো দেখবো আমরা। ওকে, তো এইভাবে আমরা বৈদিক সভ্যতাকে কমপ্লিট করব। ষোড়শ মহাজন পদ, 16 মহাজন পদ, এই যে ষষ্ঠ শতাব্দীতে একাধিক জনপদ ছিল, সেই জনপদগুলো আস্তে আস্তে মহাজন পদে রূপান্তরিত হয়, যার মধ্যে অঙ্গ, মগধ, কাশী, কোশল, বৃজি, মল্ল, চেদি, কুরু, পাঞ্চাল, সুরসেন, অসমক, অবন্তী, অনেক ছিল, প্রায় 16টা। তো এর মধ্যে 4টি ছিল শক্তিশালী, কি কি? অঙ্গ, মগধ, বৎস, আর হচ্ছে কোশল। সরি, মগধ, বৎস, কোশল, অবন্তী, এই 4টে ছিল শক্তিশালী। পরবর্তীকালে মগধ কি করে সবাইকে পরাজিত করে মগধ জয়লাভ করে। কিভাবে মগধের উত্থান হলো, মগধের উত্থানের পিছনে কি কি কারণ আছে, প্রাকৃতিক কারণ কি, ভৌগোলিক কারণ কি, তারপরে রাজাদের কি ভূমিকা ছিল, অজাতশত্রু, বিম্বিসার, মহাপদ্মনন্দ, শিশুনাগ, এই যে এদের যে কাহিনীগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা কোশ্চেন পরীক্ষা আসে, তোমরা অ্যান্সার করতে পারো কমেন্টে, তোমাদেরকে আমি অ্যান্সারটা দেখবো। বলো তোমরা অ্যান্সার করে যে মগধ এবং অবন্তীর মধ্যে প্রায় 100 বছরের শত্রুতা ছিল, এই শত্রুতাটাকে শেষ করেন কে? মগধ এবং অবন্তীর মধ্যে 100 বছরের শত্রুতা ছিল, এই শত্রুতাকে কে শেষ করেন এবং কে অবন্তীকে মগধের সাম্রাজ্যভুক্ত করেন? অ্যান্সার করতে পারো কমেন্টে, বলো। অবশ্যই কালিদাস সূত্র, বলো। অ্যান্সার করো। যে হাতটা তুললে সে অ্যান্সার করতে পারো। ওকে, আমি বলে দিচ্ছি অ্যান্সার। অ্যান্সার কিন্তু হবে শিশুনাগ, অ্যান্সার হবে শিশুনাগ। ওকে, শিশুনাগ কিন্তু মানে মগধ এবং অবন্তীর মধ্যে সমস্যা শেষ করে অবন্তীকে মগধের সাম্রাজ্যভুক্ত করে। ওকে, এরপরে আমরা দেখবো বৌদ্ধ জৈন ধর্ম। এই যে বৌদ্ধ জৈন ধর্ম, ধরো একটা ধর্ম ব্রাহ্মণ ধর্ম, বৈদিক যুগের ব্রাহ্মণ ধর্ম বহুদিন ধরে চললো, প্রায় 1100 বছর বলতে পারো। তো হঠাৎ করে কেন মানুষ আস্তে আস্তে অন্য ধর্মের দিকে ঝুঁকতে শুরু করলো? কি সমস্যা হয়েছিল এই ধর্মে, কি কারণে প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে, এই সম্পর্কিত বিষয়। বৌদ্ধ জৈন এই যে বিষয়গুলো আছে, বৌদ্ধ ধর্মের সমস্ত বিষয়, কি কারণে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করলো, তার মনে কেন হঠাৎ করে মনে হলো যে মানুষের দুঃখ কষ্ট দূর করা প্রয়োজন, এই যে সমস্যা ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা পড়বো। মৌর্য সাম্রাজ্যের উত্থান, এরপরে নন্দ বংশকে পতন করে মৌর্য বংশের উত্থান ঘটে চন্দ্রগুপ্ত মৌর্য। পরীক্ষা আসে কোন গ্রন্থের উল্লেখ পাওয়া যায়? কৌটিল্যের বিশাখ দত্ত গ্রন্থে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস গ্রন্থে উল্লেখ পাওয়া যায় চন্দ্রগুপ্ত কৌটিল্যের সহায়তায় ধননন্দকে হত্যা করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। এই যে বিষয়,
এটা পরীক্ষা এসছে, কোন গ্রন্থে উল্লেখ পাওয়া যায়? বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে গ্রন্থে। এগুলো পড়তে হবে আমাদের। অশোকের ধর্ম, এবার অশোকের ধর্ম মানে কিন্তু অশোকের যা যা লিপি রয়েছে এই সমস্ত কিছু জানতে হবে আমাদের। সাম্রাজ্যবাদী গুপ্ত, গুপ্তদের সাম্রাজ্যবাদী কেন বলা হয়েছে? কারণ তারা কিন্তু বহু সাম্রাজ্য বিস্তার করেছিল। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, যিনি নিজেই একটা ইতিহাস তৈরি করেছেন। এমন কোন রাজা ছিল না ভারতবর্ষে যে পরাজিত হয়নি তার অধীনে। তিনি সবাইকে পরাজিত করেন। কারণ দক্ষিণ ভারতের পলিসি ছিল গ্রহণ পরিমক্ষ অনুগ্রহ নীতি, যেটাকে বলা হয় ধর্ম বিজয় নীতিও বলা হয়। উত্তর ভারতের নীতি সাম্রাজ্যবাদের নীতি বা অসুর বিজয়ের নীতি বলা হয় উত্তর ভারতের নীতি। এই যে বিষয়গুলো পড়তে হবে আমাদের, ক্লাসে জানতে হবে। এরপরে দেখো এর মাঝে কিছু চ্যাপ্টার অ্যাবসেন্ট রয়েছে, যেমন পোস্ট মোরিয়ান পিরিয়ড। পোস্ট মোরিয়ান মানে হচ্ছে শুঙ্গ, কানব, সাতবাহন, এগুলো জানতে হবে আমাদের। এখানে হয়তো সিলেবাসে নেই, বাট এগুলো পড়তে হবে এগুলো, কারণ যেহেতু মৌর্য বংশের সঙ্গে এরা সম্পর্কিত। গুপ্তদের পরবর্তীকালে যারা রয়েছে এদের সম্বন্ধে জানতে হবে, যেমন ধরো হচ্ছে হর্ষবর্ধন, শশাঙ্ক জানতে হবে। এরপরে পাল সেন, এই পাল বংশের যে উত্থান হলো তার পিছনে তো শশাঙ্ক যে বাংলা শাসন ব্যবস্থা স্থাপন করেছিল, তারপর শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় মাৎসন্যায় সৃষ্টি হয়। এই মাৎসন্যায়কে রোধ বন্ধ করে কে? পাল বংশের রাজা গোপাল, যিনি প্রকৃতি পুঞ্জ দ্বারা নির্বাচিত হন। এই পাল বংশ সম্বন্ধে পড়বো আমরা। ওকে, তো এইভাবে আমরা কিন্তু টোটাল এই পিরিয়ডটা কমপ্লিট করবো, টোটাল মানে প্রাচীন ভারতটা কমপ্লিট করবো। নেক্সট হচ্ছে এরপরে দিল্লি সুলতানি দাস বংশ, মানে সুলতানি যুগ। দেখো সুলতানি যুগের প্রতিষ্ঠা মানে এর আগের কিছু অংশটা আমাদের কিন্তু পড়তে হবে, যেমন তুর্কিদের ভারত আক্রমণ, সুলতান মাহমুদের ভারত আক্রমণ, তারপরে ওই মোহাম্মদ ঘুরির তরাইনে যে যুদ্ধগুলো হয়, কিভাবে দাস বংশ প্রতিষ্ঠা হয়, কুতুবউদ্দিন আইবক এই যে কিভাবে দাস বংশ প্রতিষ্ঠা করে, এই বিষয়গুলো জানবো। তারপরে খলজি, তুগলক, লোধি, যা যা বিষয় রয়েছে সমস্ত কিছু একদম পড়তে হবে। তারপরে বিজয়নগর, দেখো বিজয়নগর পড়লে কিন্তু আমরা বাহামণি বাদ দেবো না, বাহামণিও পড়তে হবে, কারণ বাহামণি থেকে কোশ্চেন আসতেই পারে। ওকে, কারণ বিজয়নগর বাহামণি এরা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত, সমসাময়িক এবং সবসময় এরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো, এদের সম্বন্ধে জানতে হবে। তারপরে দিল্লি সাম্রাজ্যের পতন, এছাড়া পরবর্তীকালে বাবর ও ভারত আক্রমণ, কিভাবে বাবর ভারত আক্রমণ করে এখানে সাম্রাজ্য স্থাপন করে। তারপরে পরবর্তীকালে শেরশাহ সরিয়ে কিভাবে হুমায়ুনকে সরিয়ে সাম্রাজ্য স্থাপন করে। এই যে বিষয়গুলো রয়েছে একদম ভালো করে কিন্তু আমরা পড়বো। ওকে, মোগল আফগানদের দ্বন্দ্ব, শেরশাহ সূরি, আকবরের অধীনে মোগল সাম্রাজ্যের একত্রীকরণ, আকবরের পরবর্তীকালে দেখো জাহাঙ্গীর, শাহজাহান, এই যে মারাঠাদের ব্যাপার, মারাঠা বলছে মোগলদের শাসনকাল, এগুলো কিন্তু একদম ভালো করে পড়তে হবে। দেখো তারপরে শিবাজি, দেখো শিবাজি বললে কি আমরা পরবর্তীকালে মারাঠাদের সম্বন্ধে অন্য কিছু বাদ দিয়ে দেবো? না, একদম না। কারণ মারাঠাদের পেশোয়া যে ছিল, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বিশ্বনাথ, তাদের যে কার্যকালগুলো এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, তারপরে হচ্ছে পলাশী বক্সারের যুদ্ধ। পলাশী বক্সারের যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবার পরীক্ষা একটা কোশ্চেন বারবার দেয়, বলো তোমরা অ্যান্সার করো যে বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? বহুবারই পরীক্ষা দিয়েছে কোশ্চেনটা, বলো অ্যান্সার করো। বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? ওকে, একদম সঠিক। যারা অ্যান্সার করেছে মীর জাফর প্রত্যেকে সঠিক। ওকে, এটা কিন্তু অনেকেই ভুল করে অ্যান্সার করে মীর কাসিম। মীর কাসিম হবে না, কারণ 1757 সালে যখন পলাশীর যুদ্ধের পরে মীর জাফর ক্ষমতায় আসে, তিনি 1757 থেকে 1760 পর্যন্ত থাকে। এরপরে 1760 থেকে 63 পর্যন্ত ছিল হচ্ছে মীর জাফর, সরি এই সময় থাকে হচ্ছে মীর কাসিম। আবার এই সময় মীর কাসিমকে সরিয়ে কিন্তু পুনরায় 1764 সালে কিন্তু মীর জাফরকে পুনরায় কিন্তু ক্ষমতায় বসানো হয়। মীর জাফর, এই কোশ্চেনটা বারবার করে সবাই ভুল করে অ্যান্সার করে মীর কাসিম অ্যান্সার করে, কিন্তু অ্যান্সার হবে মীর জাফর হবে অ্যান্সার। ওকে, তারপরে ব্রিটিশ শাসন কিভাবে অগ্রগতি পেল? এই যে শর্ত বিলোপ নীতি, অধীনতামূলক মিত্র নীতি, চিরস্থায়ী বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, ব্রিটিশ সাম্রাজ্য কিভাবে পলিসিগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে মহীশূরের হায়দার আলী, টিপু সুলতান, তারপর হচ্ছে এই যে ব্যাপারগুলো রয়েছে তৎকালীন সময়ের। ওকে, পাঞ্জাব কিভাবে দখল করলো, এরপরে হচ্ছে শিখদের কিভাবে শিখ গুরু সম্বন্ধে আমাদের জানতে হবে।
যেহেতু মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে জড়িত আছে শিখ সাম্রাজ্য। ওকে, এছাড়া হচ্ছে দেখো ব্রিটিশ শাসনের প্রাথমিক প্রতিরোধ বা বলতে পারি ফরাজি ওয়াবি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ। এই যে দেখো এই তিনটে টপিক দেওয়া আছে, ওয়াবি, ফরাজি, সাঁওতাল। তোমরা কি মনে করছো যে এই তিনটে টপিক পড়ে গেলে তোমরা কি এই চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে? একদমই না, তোমাদের পড়তে হবে, তোমাদের কিন্তু পড়তে হবে যে কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যা যা বিদ্রোহ আছে এই বিদ্রোহগুলো সম্বন্ধে ভালো করে জানতে হবে তোমাদের, ঠিক আছে? কারণ কারণ জানতে হবে, কারণ কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ, এই কথাটার মধ্যে কিন্তু অনেক অনেক চ্যাপ্টারের নাম লুকিয়ে আছে। ওকে, সুতরাং একদম যেই চ্যাপ্টারে পড়বো একদম ভালো করে পড়বো। আর একটা কথা বলে রাখি, কোনো ভাষা নিয়ে সমস্যা হবে না, কারণ বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই তোমরা নোটস পাবে, একদম ইন ডিটেলসে নোটস পাবে। ওকে, ক্লাসের পরেই তোমরা নোটস পেয়ে যাবে। এছাড়া এরপরে দেখবো যে মহাবিদ্রোহ। এই যে মহাবিদ্রোহ যে শুরু হয় ব্যারাকপুরে, পরবর্তীকালে আরেকটা কোশ্চেন তোমাদের করি। হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ। ওকে, মহাবিদ্রোহ সম্বন্ধে একটা কোশ্চেন তোমাদের করি। বলো, মহাবিদ্রোহ সব থেকে প্রবল রূপ ধারণ করেছিল, বা মহাবিদ্রোহ গণবিদ্রোহের রূপ নেয় কোথায়? ভারতবর্ষের কোথায় মহাবিদ্রোহ গণবিদ্রোহের রূপ নেয়? অ্যান্সার করো, অ্যান্সার করো। মহাবিদ্রোহ কোথায় গণবিদ্রোহের রূপ নেয়? মিরাট হবে না অ্যান্সার। দেখো অ্যান্সারও দেখো, মিরাটের কথা, মিরাটটা ব্যাপারটা কি ভালো করে শোনো। যদি পরীক্ষায় কোশ্চেন থাকে যে মহাবিদ্রোহ কোথায় শুরু হয়, হবে ব্যারাকপুর। মহাবিদ্রোহ প্রথম প্রবল আকারে শুরু হয় হচ্ছে কোথায়? মিরাট। বাট মহাবিদ্রোহটি গণবিদ্রোহের আকার নেয় হচ্ছে অযোধ্যায়। অযোধ্যায় হচ্ছে মহাবিদ্রোহ গণবিদ্রোহের আকার নেয়। ওকে, তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার হচ্ছে পাশ্চাত্য শিক্ষা সমাজ সংস্কার, রাধা রামমোহন রায়। তো রাধা রামমোহন রায়, ইয়ং বেঙ্গল, বিদ্যাসাগর, এই তিনটে টপিক পড়লে হবে না, কারণ পাশ্চাত্য শিক্ষা সমাজ সংস্কার যখনই কথা বলা হয়েছে তখন আমাদের জানতে হবে জ্যোতিবা ফুলের কথা, সাবিত্রী ফুলের কথা, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, এছাড়া আরো অনেক সংগঠন রয়েছে, তাদের সম্বন্ধে জানতে হবে এই চ্যাপ্টারে। ভারতের প্রাক কংগ্রেস যা যা প্রতিষ্ঠান ছিল, অনুশীলন সমিতি, প্রাক কংগ্রেস সমিতি, যেমন হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি, ভারত সভা, তারপর হচ্ছে বোম্বে অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এগুলো পড়বো আমরা। ওকে, তারপর হচ্ছে বেঙ্গল ব্রিটিশ অ্যাসোসিয়েশন, কংগ্রেসের প্রতিষ্ঠা, কংগ্রেসের প্রথম পর্বের কার্যকলাপ মানে আমাদের জানতে হবে নরমপন্থীদের কার্যকলাপ সম্বন্ধে জানতে হবে। ওকে, এছাড়া চরমপন্থীর উত্থান, চরমপন্থার উত্থান, চরমপন্থী উত্থান মানে কে চলে আসবে? অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এদের কথা জানবো আমরা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন। ওকে, বাংলাকে কোন স্বার্থে ইংরেজরা ভাগ করলো? আসলে কি বাংলাকে ভাগ করার পরে ইংরেজের কোনো স্বার্থ ছিল, নাকি ভারতবাসীর বাংলা ভাগ করার ফলে বেশি উপকার হয়েছিল? কোন কোন বিষয় একদম জানতে হবে, কারণ সমেত স্ট্যাটিক পয়েন্ট তো রয়েছে, কারণটাকে জানতে হবে। এরপরে ভারতের জাতীয়তাবাদের অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। অসহযোগ আন্দোলন শুরু হলো 1920, শেষ হলো 22, আইন অমান্য আন্দোলন। তারপরে আরেকটা কোশ্চেন এর সঙ্গে, যেহেতু গান্ধী বলা আছে, দেখো এখানে কিন্তু আমাদের উল্লেখ নেই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা, কিন্তু জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড পড়তে হবে। সঙ্গে এটাও জানতে হবে যে গান্ধীজির বলো, তোমাদের কোশ্চেন করি, বলো যে গান্ধীজির জীবনের প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ কোনটি ছিল? সারা ভারতবর্ষব্যাপী গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ করেন? কোশ্চেনটা মিস্টেক হলো। কোশ্চেনটা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী গান্ধীজি প্রথম কোথায় অনশন করেন বা বিক্ষোভ করেন? মানে সর্বভারতীয় ধর্মঘট ডাকেন গান্ধীজি কত সালে? প্রথমবার সর্বভারতীয় ধর্মঘট ডাকেন? হ্যাঁ, নীলম্বর অ্যান্সার করলে একজন, রাওলাট সত্যাগ্রহ, অবশ্যই রাওলাট সত্যাগ্রহ অ্যান্সার হবে। ডেট বলো। ওকে, নীলাম্বর অ্যান্সার সঠিক। নীলাম্বর 1919 সালে 6 এপ্রিল, সঠিক অ্যান্সার। গান্ধীজির জীবনে প্রথম সত্যাগ্রহ বললে হবে সাউথ আফ্রিকার সত্যাগ্রহ, প্রথম সত্যাগ্রহ। ভারতে বললে কোথায় হবে?
ভারতে বললে কিন্তু হয়ে যাবে চম্পারণ সত্যাগ্রহ, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। ওকে, যদি পরীক্ষা থাকে যে গান্ধীজির প্রথম আমরণ অনশন, গান্ধীজি প্রথম আমরণ অনশন করেছিল কোন আন্দোলনের জন্য, কি অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদ সত্যাগ্রহের সময় আমরণ অনশন করেছিল। ওকে, আর সর্বভারতীয় ধর্মঘট 1919 সালে 6 এপ্রিল, তারপরে কিন্তু গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এই সময়। ওকে, তো এছাড়া আইন অমান্য আন্দোলন ভারত ছাড়া, দেখো এখানে কিন্তু অনেক কিছু স্কিপ আছে, যেমন ধরো সুভাষচন্দ্র, কমিউনিস্ট পার্টি, এগুলো তুমি জানতে হবে, কারণ সুভাষচন্দ্র ছাড়া তো ইতিহাসই হয় না। বাঙালিদের ইতিহাস, বাঙালিরা স্বাধীন ভারতের ইতিহাস শুনবেই না যদি সুভাষচন্দ্রকে বাদ দেওয়া যায়। দেখো সিলেবাসে কিন্তু সুভাষচন্দ্রের নাম উল্লেখ নেই, কিন্তু সুভাষচন্দ্রের নাম পড়তে হবে। কিভাবে কংগ্রেসের সংকীর্ণ মানসিকতা, ইংরেজের সামনে যে নত হওয়ার মানসিকতা, সেই মানসিকতাকে দূর করে কিভাবে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে হয় যেটা শিখিয়েছিল সুভাষচন্দ্র, সেটা তো বাদ দিলে হবে না, অবশ্যই আমাদের পড়তে হবে। ওকে, মুসলিম লীগ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠায়, পাকিস্তান দাবি, ভারত বিভাগ, ভারত স্বাধীনতা, এই যে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা একদম এইভাবে টোটাল আমরা ক্লাস 9-10 এর ইন্ডিয়ান হিস্ট্রিটা কমপ্লিট করব। ওকে, এরপরে চলে আসবে হচ্ছে আমাদের বাইরের ইতিহাস, ভারতবর্ষের বাইরের ইতিহাস। ফরাসি বিপ্লব, সন্ত্রাসের রাজত্ব। দেখো ফরাসি বিপ্লব, সন্ত্রাস, রোবসপিয়ার, এইটুকু বলা মানে কিন্তু তোমাদের সিলেবাসে জাস্ট তোমরা পড়ে যাবে রোবসপিয়ারের সন্ত্রাস রাজত্ব করলে হবে না, তার আগে পড়তে হবে যে ফরাসি বিপ্লবে সামাজিক কারণ কি ছিল, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ কি ছিল, কি কারণে ফরাসি বিপ্লবটা হয়েছিল, ষোড়শ লুই, পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, কিভাবে এদের ভূমিকা কেমন ছিল, বিপ্লবকে সৃষ্টি করতে এদের ভূমিকা কি ছিল, দার্শনিকদের ভূমিকা কি ছিল। ওকে, তারপরে হচ্ছে কিভাবে সংবিধান সভা আয়োজন করা হয়, নেপোলিয়ান উত্থান, এছাড়া নেপোলিয়ান ইউরোপের একত্রীকরণ, নেপোলিয়ানের মহাদেশীয় নীতি, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান কেন বলা হয়, এই যে বিষয়গুলো কিন্তু একদম পড়তে হবে। তারপরে ভিয়েনা কংগ্রেস, মেটার্নিক ব্যবস্থা, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, দেখো এখানে জুলাই বিপ্লব দেওয়া আছে, সরি বিপ্লব দেওয়া আছে, মানে যে জুলাই বিপ্লব পড়তে হবে, ফেব্রুয়ারি বিপ্লব পড়তে হবে। জার্মানির একত্রীকরণ, বিসমার্ক, ইতালির একত্রীকরণ, এগুলো জানতে হবে আমাদের। এছাড়া হচ্ছে ঔপনিবেশিকতা বা আফ্রিকা দখলের কড়াকড়ি, জার্মানির ওয়েল্ট পলিটিক, ট্রিপল অ্যালায়েন্স বা ট্রিপল আতাত বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা 1914, 1919 সালের শান্তি বন্দোবস্ত, ভার্সাই সন্ধি। ওকে, এইভাবে কিন্তু টোটাল আমরা ক্লাস 9-10 এর সিলেবাসটা কমপ্লিট করবো। বলো তোমাদের কারো কোয়ারি থাকলে বলো, তারপরে আমরা হচ্ছে ক্লাস 11-12 এর সিলেবাস নিয়ে আলোচনা করি। বলো কারো কোনো যদি কোয়ারি থাকে সিলেবাস সংক্রান্ত, অবশ্যই করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের স্বাধীনতা পরবর্তী কিছু পড়তে হবে না, ঠিক আছে, ভারতের স্বাধীন দরকার নেই। ওকে, ভারত বিভাগ, ভারত স্বাধীনতা, এ অবধি পড়লেই আমাদের হবে। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে একাদশ দ্বাদশ সিলেবাস নিয়ে। দেখো 9-10 এর সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করলে আর একাদশ দ্বাদশের জন্য আলাদাভাবে ভাবার কোনো দরকারই নেই। কারণ যখন আমরা সিন্ধু সভ্যতা পড়ছি তখন তো আমরা আলাদাভাবে পড়বো না, কোনটা কি একবারে সিন্ধু সভ্যতা পড়ে নেবো, পতন, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজন পদ, এই যে ব্যাপারগুলো এগুলো তো আমরা একবার 9-10 এ কমপ্লিট করেছি, আর আলাদাভাবে কেন করবো, একবারই কমপ্লিট হয়ে যাবে। এই যে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, বিভিন্ন শাসন ব্যবস্থা, এগুলো তো আমরা একবার কমপ্লিট করবো, আর কোনো আলাদা কোনো দরকারই নেই করা। বাবর, মুঘল সাম্রাজ্য, দেখো আলাদা কিছুই নেই, একই রয়েছে, কিছু কিছু আলাদা পেতে পারো, যেমন মোগল সাম্রাজ্যের পতনের পর আঞ্চলিক শক্তির উত্থান, বাংলা, অযোধ্যা, এগুলো কিন্তু আলাদাভাবে আমরা একবারই, যখন আমরা এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করবো একবারই পড়বো। মানে ধরো মোগল সাম্রাজ্যের পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ, অযোধ্যা বা হায়দ্রাবাদ, নিজাম, এই যে ব্যাপারগুলো একবারই পড়ে নেবো আমরা। ওকে, সিরাজদৌল্লা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দ্বন্দ্ব, যখন আমরা পলাশির যুদ্ধ পড়বো, মানে 9-10 ছিল পলাশির যুদ্ধ, আর 11-12 সিরাজদৌল্লা, যখন আমরা পলাশির যুদ্ধ পড়বো তখন কিন্তু আমরা এটা পড়ে নেবো সিরাজদৌল্লার ব্যাপারটা। ওকে, একবারে দেখে নেবো। এছাড়া মীর কাসিম বা ব্যক্তিগত বাণিজ্য কোম্পানির, তারপরে হচ্ছে ভূমি বন্দোবস্ত, যেটাকে 10 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, যা যা ব্যাপারগুলো রয়েছে
একবারই দেখে নেবো। অবশিল্পায়ন, কিভাবে শিল্পকে ভারতের কুটির শিল্পকে ধ্বংস করা যাচ্ছে, দেশীয় শিল্পকে ধ্বংস করে ব্রিটিশরা, সেগুলো দেখবো। দেখো এখানে আবার রয়েছে আমাদের পাইক বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ। ওকে, সুতরাং যেটা পড়বো একবারে চ্যাপ্টার কমপ্লিট করবো যাতে তোমাদের সম্পূর্ণ সমস্যা মিটে যায়। পাশ্চাত্য শিক্ষা, সমাজ সংস্কার, রামমোহন রায়, ইয়াং বেঙ্গল। দেখো এখানে রয়েছে ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আলিগড় আন্দোলন। এই চ্যাপ্টার গুলো যখন একবারে, চ্যাপ্টারের নাম হচ্ছে সমাজ এবং ধর্মীয় সংস্কার আন্দোলন, সোশ্যাল এন্ড রিলিজিয়াস রিফর্ম। যখন এই চ্যাপ্টারটা পড়বো একবারে পড়ে নেবো আমরা একবার, ঠিক আছে। প্রাক কংগ্রেস সভা সমিতি, তখন বললাম সেগুলোই পড়বো একবারে। ওকে, চরমপন্থীর উত্থান, স্বদেশী আন্দোলন, পৃথক নির্বাচন ব্যবস্থা, কংগ্রেসের যে নীতিগুলো রয়েছে, দেশ বিভাগ, একই বিষয় যেগুলো একটু আগে বললাম সেগুলো একবারে সিলেবাস কমপ্লিট করে নাও। তারপরে দেখে নাও ফরাসি বিপ্লব, যেটা বললাম, সামাজিক প্রেক্ষাপট, নেপোলিয়ন মুনাফা, নেপোলিয়নের সাম্রাজ্যের পতন, বিভিন্ন বিষয়, ভিয়েনা কংগ্রেস, মেটার্নিং দল, যেগুলো কিন্তু আমরা একবার আলোচনা করেছি এগুলো। তারপরে হচ্ছে এই ইতালির ফ্যাসিবাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা কিন্তু আমাদের তখন ছিল না, মানে ওই 9-10 কিন্তু ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এখানে আমাদের এই পয়েন্টটা কিন্তু, এই পার্টটা এক্সট্রা পড়তে হবে আমাদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক্সট্রা পড়তে হবে। তারপরে হচ্ছে এই জার্মানির ন্যাৎসিবাদ, মানে এই যে ব্যাপারগুলো এক্সট্রা করে দেখতে হবে। ওকে, তো এই অবধি আমরা টোটাল আজকের সিলেবাস নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা একটা আজকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো বলো, তোমাদের যদি কোনো এই যে সিলেবাস নিয়ে আলোচনা করলাম, যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে তাহলে করতে পারো, তারপরে আমরা কিন্তু সিলেবাসের দিকে আসবো। বলো। ওকে, ঠিক আছে। দেখো ডিফারেন্স এরকম কিছুই নেই, ডিফারেন্স যদি বলি আমি, যদি খুব আহ মানে খুব ভালো করে পর্যবেক্ষণ করে ডিফারেন্স বলি, তাহলে ডিফারেন্সটা বলবো হচ্ছে 9-10 প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত শেষ করে দিয়েছে এখানে, আর ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে। ওকে, ডিফারেন্স বল ওরকম কিছু, এই একটাই আমি একটা বড় ডিফারেন্স দেখলাম। ওকে, সেরকম কোনো ডিফারেন্স কিন্তু আর দেখতে পেলাম না। ওকে, ঠিক আছে, চলো। আশা করি কারো কোনো কোয়ারি নেই, থাকলে করতে পারো, তবে আমরা কিন্তু চ্যাপ্টার দিয়ে ফিরবো। চলো, তো আজকে শুরু করবো। এরপরে আমরা হচ্ছে যে চ্যাপ্টারটির নাম হচ্ছে প্রতিবাদী এবং ধর্মীয় আন্দোলন, প্রতিবাদী আন্দোলন এবং বৌদ্ধ ধর্ম। ইম্পর্টেন্ট টপিক, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বিষয়। যেমন চ্যাপ্টার শুরু আগেই একটা কোশ্চেন এসএলএসটি তে এসছে, তোমরা অ্যান্সার করো, আগে বলো। কোশ্চেনটা এসছে যে আহ, বৌদ্ধ জৈন গ্রন্থে বৈশ্য সম্প্রদায়কে বৈশ্য প্রতাপশালী, বৈশ্য ধনী সম্প্রদায়কে কি বলা হতো? 2016 এসএলএসটির কোশ্চেন, বৌদ্ধ জৈন গ্রন্থগুলোতে বৈশ্য ধনী সম্প্রদায় মানুষকে কি বলা হতো? বলো কি বলা হতো, অ্যান্সার করো কি হবে। তারপরে চ্যাপ্টার শুরু করছি। একদম একদম কালিদাস, সঠিক অ্যান্সার। মানুষ, একদম সঠিক অ্যান্সার, সৃষ্টি, সৃষ্টি বলা হবে। ওকে, ঠিক আছে। সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ইম্পর্টেন্ট দেখলাম, যে খুব একটা খুব কঠিন কোশ্চেনও ছিল না, বাট কিছু কিছু কোশ্চেন ছিল একটু ডিপতে। ওকে, দেখো প্রতিবাদী বা ধর্মীয় আন্দোলন, তো এই যে যুগটি প্রতিবাদী বা ষষ্ঠ, 6th সেঞ্চুরি, যে 6th সেঞ্চুরি ছিল বা ষষ্ঠ শতাব্দী, এই যুগটাকে কিন্তু আসলে বলা হয়, এক মিনিট,
ওকে, এই যুগটাকে বলা হয় কিন্তু ধর্মীয় আলোড়নের যুগ বলা হয়। কি বলা হয় এই যুগটাকে? ধর্মীয় আলোড়নের যুগ বলা হয়। দেখো, একটা ধর্ম, যেটা বললাম বৈদিক যুগের ধর্ম, মানে ব্রাহ্মণ ধর্ম বহুদিন ধরে চলছিল। তো বিভিন্ন কারণে কিন্তু এই ধর্মে মানুষ কিন্তু প্রতিবাদ করতে শুরু করে। ওকে, এবং এই যুগে বৈদিক ধর্মের বিরুদ্ধে, মানে এই ষষ্ঠ শতকে বৈদিক ধর্মের বিরুদ্ধে যে আন্দোলন হয়, সেটাই কিন্তু প্রতিবাদী ধর্মীয় আন্দোলন নামে পরিচিত। ওকে, এবার মেন ব্যাপারটা হচ্ছে, তো এইবার শুধুমাত্র কিন্তু বৌদ্ধ জৈন না, এই যুগে প্রায় বলা হয় যে বৌদ্ধ গ্রন্থ অনুসারে 63টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে। 63টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে। ওকে, আর জৈন গ্রন্থে সংখ্যা আরো বেশি। এবং এইসব ধর্মমতের মধ্যে বৌদ্ধ জৈনটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। ওকে, তো কি কারণে মানুষের মনে প্রতিবাদী ধর্মের ভাবনা সৃষ্টি হয়, বা মানুষ কেন এই ধর্ম ছেড়ে অন্য ধর্মের দিকে ঝুঁকতে শুরু করে, সেটা আমরা এক এক করে দেখবো, একদম ভালো করে প্রত্যেকে বোঝার চেষ্টা করবো। ওকে, দেখো, প্রথমে হচ্ছে এই ধর্ম উত্থানের কারণ কি, প্রতিবাদী ধর্ম উত্থানের কারণ। এক মিনিট। ওকে, দেখো, উত্থানের কারণ। তো প্রথমে এক নম্বর দেখবো হচ্ছে আমরা, প্রথমে এক নম্বর দেখবো হচ্ছে ধর্মীয় কারণ। দেখো, অনেক কারণ আছে। কোনো নতুন কিছু হোক, বা কোনো কোনো সাম্রাজ্যের পতন হোক, বা কোনো সাম্রাজ্যের সূচনা হোক, বা যাই হোক, কোনো কিন্তু একটা কারণে হয়নি। সুতরাং এইরকমই যে পরবর্তী যুগে নতুন ধর্মের উত্থান একটা কারণে হয়নি। মানুষের মনে দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষোভ জমতে জমতে কিন্তু মানুষ তার বহিঃপ্রকাশ ঘটেছিল। যেমন যদি বলি ধর্মীয় কারণ, এই যুগে ধর্মের, এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, ষষ্ঠ শতকের এর অনেক আগে থেকে কি হয়, বৈদিক যুগের যেই বৈদিক যুগের যেই গৌরব, যে সরলতা বা সিম্পলিসিটি বলতে পারি, সেই সরলতা কিন্তু হারিয়ে ফেলে। তার বিভিন্ন কারণ আছে। যেমন বলতে পারি হচ্ছে ব্যয়বহুল যাগযজ্ঞ। এই যুগে অন্যতম একটা সমস্যা ব্যয়বহুল যাগযজ্ঞ। তো একটা সাধারণ পরিবারের কাছে কিন্তু সবসময় ব্যয়বহুল, মানে যাগযজ্ঞটা ব্যয়বহুল করা সম্ভব ছিল না। আবার এমন দেখা যায় যে যে কোনো একটা যজ্ঞে বলা হয় যে 500-র উপরে ষাঁড়কে বলি দেওয়া হতো। 500-র উপরে ষাঁড়কে বলি দেওয়া হতো কোনো একটা যজ্ঞে, একটা বৃহৎ যজ্ঞে। তো এর ফলে অনেক পশু হত্যা হচ্ছে, নিষ্ঠুর পশু বলি হচ্ছে, চাষের ক্ষতি হচ্ছে, কৃষির ক্ষতি হচ্ছে। ওকে, এছাড়া ধর্মীয় ক্ষেত্রে যে ব্রাহ্মণদের অপরিহার্যতা, ব্রাহ্মণরা সবার সামনে নিজেদের একটা যে বলে যে ধর্মীয় ক্ষেত্রে তাদের যে অপরিহার্যতা, তাদের ছাড়া ধর্মীয় অগ্রগতি কখনোই সম্ভব না। ওকে, এছাড়া এছাড়া বলতে পারি হচ্ছে সমাজে তাদের প্রতিপত্তি, সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তাদের তাদের প্রতিপত্তি তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এছাড়া তাদের যে দক্ষিণা যে ব্যাপারটা, বা একটা পুরোহিত যে দক্ষিণা থাকে, সেটা সেটা যে চাহিদা, এই চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মানুষ কিন্তু তাদের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়, এবং বৈদিক ধর্মের প্রতি বা ব্রাহ্মণ ধর্মের প্রতি মানুষের মনে কিন্তু একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়। ওকে, এই বিতৃষ্ণা সৃষ্টির ফলে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, যার ফলে কিন্তু মানুষ অন্য ধর্মের প্রতি ঝুঁকতে শুরু করে। এবং মানুষ চায় এমন একটা ধর্ম যেখানে যেখানে মানুষকে প্রাধান্য দেওয়া হবে, মানুষকে গুরুত্ব দেওয়া হবে, মানবতাবাদী ধর্ম চায়। এবং এই সময় কিন্তু অনেক ধর্মের উত্থান ঘটে, যার মধ্যে বৌদ্ধ, জৈন। তো এই সমস্ত ধর্মে এরা অহিংসার কথা বলে। সব থেকে প্রখর অহিংসাতে জৈন, জৈন ধর্মতে এতটা অহিংসা যে পোকামাকড় মারাকেও হিংসা মনে করা হয় জৈন ধর্মে। ওকে, এছাড়া জীবে দয়া, মানে মানুষকে, মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি ভালোবাসা, এই সমস্ত এই আদর্শ প্রচার করে বৌদ্ধ, জৈনের প্রবক্তারা, যার ফলে মানুষ কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এই ধর্মের। এই বৌদ্ধ, জৈন, এই সমস্ত ধর্মের গ্রহণযোগ্যতা কিন্তু বৃদ্ধি পায় মানুষের কাছে। ওকে, এছাড়া বলতে পারি যদি 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ বলবো হচ্ছে সামাজিক কারণ।
দেখো, এই যে সামাজিক কারণ বললেই, তো বৈদিক যুগে যে সমাজটা ছিল বা আর্যদের যে সমাজটা ছিল, এই সমাজের মধ্যেই কিন্তু ধর্মীয় বিপ্লবের বীজ ছিল। কি বললাম? বৈদিক যুগের সমাজের মধ্যেই ধর্মীয় বিপ্লবের বীজ ছিল। কারণ কারণ বৈদিক যুগে যে ভাগ করা হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে ভাগটা করা হয়েছে, ওকে, এই ভাগের ফলে কি হয়, যে বিভেদটা মানুষের মধ্যে, এটা প্রথম দিকে যাও ঠিকঠাক ছিল, পরের দিকে প্রবল বৃদ্ধি পায়। ব্রাহ্মণরা নিজেদের এতটাই সর্বে সর্বা মনে করে যে তারা তারা সব রকম রাষ্ট্রের সুযোগ সুবিধা পেতেন, মানে দেশের সমস্ত সুযোগ সুবিধা পেত তারা। তারা কোন রকম কর বা কোন রকম কর দিত না, রাষ্ট্রীয় কোনো কর দিত না। এবং উল্টে তারা কি করতো, তারা কোনো যে কোনো বিচারের বা যে কোনো শাস্তির ঊর্ধ্বে ছিল। মানে তারা দোষ করলে কোনো শাস্তি হতো না, তারা দোষের ঊর্ধ্বে ছিল। এবং এমনকি তারা রাজার থেকে প্রচুর প্রচুর উপহার পেত। তো সমস্ত দিক থেকে তাদের সমাজে একটা প্রাধান্য ছিল। অপরদিকে ক্ষত্রিয়, যারা সব থেকে ছিল পরিশ্রমী, যারা যুদ্ধ করত, দেশ শাসন করত, রাজ্যকে রক্ষা করত, দেশকে রক্ষা করত, বাট তারা ব্রাহ্মণদের পরেই তাদের স্থান ছিল। এবং প্রথম লড়াইটা শুরু হয়েছে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যেই, প্রথম লড়াইটা শুরু হয়। কিরকম ভাবে? ক্ষত্রিয়রা মনে করছে যে আমরাই সবকিছু করছি, বাট মেন সম্মান পাচ্ছে ব্রাহ্মণ। যার ফলে কিন্তু তুমি একাধিক যে সমস্ত ধর্মের কথা বলবো আমরা, মানে বৌদ্ধ, জৈন, আজীবিক আর যারা ছিল, এদের মধ্যে বেশিরভাগ ধর্মের প্রবক্তারাই ছিল ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের মধ্যেই কিন্তু প্রথম ধর্মীয় পরিবর্তনের ভাবনাটা কিন্তু ক্ষত্রিয়দের মধ্যেই জন্মায়। ওকে, এছাড়া বৈশ্য বা শূদ্র, বৈশ্যদের ঋগ্বৈদিক যুগে কিছুটা সম্মান ছিল, তারা ব্যবসা বাণিজ্য করতো, সম্মান ছিল। কিন্তু পরবর্তী আর শূদ্রদের যদি কথা বলি, শূদ্রদের প্রথম থেকে তারা অবহেলিত ছিল, তারা সমাজে কৃতদাস ছিল। ওকে, আর বৈশ্যদের পরবর্তী বৈদিক যুগে বৈশ্যদের অবস্থা আরো খারাপ হয়। বৈশ্যদের আর শূদ্রদের সমগোত্রীয় মনে করা হয়। ওকে, এবং সমাজে যে ব্রাহ্মণদের একচেটি আধিপত্য, এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, যার ফলে কিন্তু ক্ষত্রিয়রা কিন্তু এটা মেনে নিতে পারছিল না, ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব ক্ষত্রিয়রা কিন্তু মেনে নিতে পারছিল না। যার ফলে কিন্তু ক্ষত্রিয়দের মধ্যে কিন্তু এই বৌদ্ধ জৈন ধর্মের মানে যারা প্রবক্তা বা রাজকুমার ছিল, এই গৌতম বুদ্ধ শাক্য বংশের রাজকুমার ছিল। সুতরাং এই ক্ষত্রিয়দের মধ্যে কিন্তু অন্য ধর্মের প্রতি বিদ্বেষ বাড়ে কিন্তু। ওকে, এরপরে 3 নাম্বার কারণ বলবো অর্থনৈতিক কারণ। দেখো, অর্থনৈতিক কারণ বললে, অর্থনৈতিক কারণের সঙ্গে কৃষিকাজের ব্যবসার অনেক সম্পর্কিত। কিরকম? তো ষষ্ঠ শতকের দিকে কি হয়, তো এই যে বিহার, উত্তরপ্রদেশ বা এই সমস্ত জায়গা যেখানে মেনলি মগধ বা অন্যান্য জায়গা ছিল, সেখানে একসময় প্রচুর জঙ্গলে আবৃত ছিল। এই সমস্ত জঙ্গল কেটে কৃষিকাজের অধীনে আনা হয়। এবং গাঙ্গেয় উপত্যকা, যেহেতু এটা বিহার, উত্তরপ্রদেশের গাঙ্গেয় উপত্যকা, যার ফলে প্রচুর কৃষিকাজ, নতুন নতুন মানে কৃষিকাজ হয়, কৃষিকাজের উত্থান হয়। তো কৃষিকাজের উত্থানের ফলে আস্তে আস্তে কি হয়, নগরকে অনেক নগরের বৃদ্ধি পায়। মানুষ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে শুরু করে, তারা দূর দেশে বা দূর রাজ্যে ব্যবসা করতে যায়। এবং ব্যবসা করার সাথে সাথে মহাজনী সুদের কারবারও শুরু হয়। কিন্তু এই যে সমুদ্র যাত্রা বা এই মহাজনী সুদের কারবার, এগুলোকে একদম নিষিদ্ধ করা হয় বৈদিক যুগে। কিন্তু যেহেতু সমাজের অগ্রগতি হচ্ছে, নগরের বিকাশ ঘটছে, ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ঘটছে, সুতরাং এই মহাজনী কারবার বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয়, এরা তো ব্যবসা করতো না। ব্যবসা কারা করতো? বৈশ্যরা। আর কৃষিকাজ কারা করতো? বৈশ্য শূদ্র উভয়রা করতো। তো একসময় বৈশ্যরা কি করে অনেক ধনী হয়ে ওঠে, ব্রাহ্মণদের থেকে তারা অবশ্যই ধনী হয়ে ওঠে। তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেদের প্রচুর সম্পদশালী করে তোলে। এমনকি বলা হয় যে যারা বৈশ্য সম্পদশালী ছিল, তাদেরকে বলা হয় যে শ্রেষ্ঠী। এবং যাদের মেন জীবিকা, এই শ্রেষ্ঠীদের মেন জীবিকা ছিল কি? জীবিকা ছিল এই সুদের কারবার করা।
এই সুদের কারবার তারা করতো, তারা ধন সম্পত্তি হয়েছিল, বাট বৈদিক সমাজে তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো। এমনকি বলা হয় এই সুদের কারবারই এদের বৈদিক সমাজে অপরাধী মনে করা হতো। সুতরাং এত সম্পদশালী হওয়া সত্ত্বেও সমাজে যার দাম নেই, তার কি আদৌ কি বেঁচে থাকা সম্ভব? তার কি আদৌ এই ধর্মে থাকা সম্ভব? তো এই সমস্ত কারণে কিন্তু মানুষ মানুষ এমন ধর্মের সন্ধান করে যেখানে মানুষকে সম্মান দেওয়া হয়, কোনো ভেদাভেদ নেই, কোনো জাত ধর্ম নেই। সুতরাং মানুষ অন্য ধর্মের প্রতি ঝুঁকতে শুরু করে। অপরদিকে শূদ্ররাও তো কৃষিকাজে উন্নতি করে, তারাও ব্যবসা বাণিজ্যে কৃষিকাজে উন্নতি করে, তারাও আস্তে আস্তে ধনী হয়ে ওঠে, কিন্তু সমাজে তারা ছিল কৃতদাসী ছিল। তো এই সমস্ত কারণে কিন্তু তারা এই ধর্ম ত্যাগ করে এবং এমন ধর্মের দিকে যায় যেখানে কোনো কোনো মানুষের বাদ বিচার নেই, সবাই সমান, কোনো উচ্চ নিচ নেই। এই সমস্ত কারণে কিন্তু মানুষ অন্য ধর্মের দিকে ঝুঁকতে শুরু করে। এরপরে বলতে পারি আর কি কারণ ছিল। 4 নম্বর কারণ বলবো হচ্ছে দার্শনিক কারণ। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দার্শনিক কারণ মানে কি? দেখো, বৈদিক সাহিত্য মানে শুধুমাত্র তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ না। পরবর্তী বৈদিক যুগে অনেক সাহিত্য রচিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে উপনিষদ, একটা বিখ্যাত গ্রন্থ। উপনিষদের মূল বিষয়বস্তু হচ্ছে দর্শন। এবং উপনিষদ যে সমস্ত ঋষিরা রচনা করত, তারা তাদের গ্রন্থে বা তারা মানুষকে জানিয়েছেন যে যাগযজ্ঞ এগুলো হচ্ছে একটা কুপ্রথা। এই যাগযজ্ঞ বা দেবদেবীর উপাসনা এগুলো তারা নিন্দা করতে থাকে। ওকে, যাগযজ্ঞ বা দেবদেবীর উপাসনা তারা নিন্দা করতে থাকে। তারা প্রচার করে যে যাগযজ্ঞ না, সৎ কাজ এবং শুদ্ধ জীবন চর্চায় মানুষের জীবনকে মুক্তি দেবে, মানুষের জীবনের দুঃখ কষ্ট দূর করবে। এই যে ভাবনাটা, যেমন যেমন এই উপনিষদের পুরোহিতরা বলেছেন যে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে, কোনো যাগযজ্ঞ করে তার ভাগ্য পরিবর্তন করা যাবে না। ওকে, তো এই সমস্ত কারণে কিন্তু এই উপনিষদ যে সমস্ত পুরোহিতরা লিখেছে তারাই কিন্তু তারা হচ্ছে এরকম নতুন নতুন চিন্তা ভাবনার ফলে মানুষ কিন্তু বৈদিক ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলে। ওকে, এবং উপনিষদে উপনিষদে যে যাগযজ্ঞ অপেক্ষা মানুষের কর্মফল, আত্মার মুক্তি, এগুলোকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যাগযজ্ঞ অপেক্ষা বা যাগযজ্ঞ বাদে এই সমস্ত বিষয়কে। সুতরাং এই যে পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে গেছিল এই অন্য ধর্মের প্রতি। আবার এটাও মনে করা হয় যে বৌদ্ধ জৈন যে ধর্মগুলো ছিল, এই ধর্মগুলো মেনলি উপনিষদের চিন্তা ভাবনা থেকে সৃষ্টি হয়েছে। উপনিষদের দার্শনিক যে চিন্তা ভাবনা, সেই সমস্ত থেকে সৃষ্টি হয়েছে এগুলো মনে করা হয়। এছাড়া আরো কারণ ছিল, যেমন বলতে পারি ভাষাগত কারণ। ভাষাগত কারণটা কিরকম? দেখো, ভাষাগত ব্যাপারটা হচ্ছে আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতো এবং নিজেদের শ্রেষ্ঠত্ব বলতো, নিজেদের বলতো সৎ বংশজাত তারা, তারা হচ্ছে উচ্চ বর্ণের, তাই তো? এই ভাষাগত সমস্যার ফলে একটা সমস্যা সৃষ্টি হয়। কিন্তু বৌদ্ধ জৈনের ভাষা ছিল প্রাকৃত ভাষা। সাধারণ মানুষ গৌতম বুদ্ধ প্রাকৃত ভাষায় কথা বলতো, যার ফলে কিন্তু সাধারণ মানুষের তারা বেশি গ্রহণযোগ্যতা বেশি ছিল সাধারণ মানুষের কাছে। ওকে, এছাড়া আরো অনেক কারণ বলতে পারি, যেমন বলতে পারি যে দারিদ্ররা ছিল, যাদের যারা যারা হচ্ছে দরিদ্র ছিল, তারা কিন্তু তারা হচ্ছে যেমন বলা যায় যে যেমন আর্যরা বলতো, মানে আর্য যুগের ব্রাহ্মণরা বলতো, বৈদিক যুগের ব্রাহ্মণরা বলতো, যদি সন্ন্যাসীকে বা যদি পুরোহিতকে ঠিকঠাক দান না করে, ঠিকঠাক ভিক্ষা না দেয়, তাহলে তাহলে কি হতো? তাহলে হচ্ছে পরবর্তীকালে সে নরকে যাবে, এরকম বিভিন্ন কথাবার্তা। তো এরকম কাল্পনিক কথাবার্তা, কুসংস্কার কিন্তু মানুষের মধ্যে ছেয়ে গেছিল। তো এর ফলে নতুন ধর্ম এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে, যার ফলে কিন্তু মানুষ বৌদ্ধ, জৈন এবং সমসাময়িক অন্যান্য ধর্ম গ্রহণ করে, যাতে মানুষ স্বাধীনভাবে মানুষ নিজের জীবনযাপন করতে পারে। তো ওকে, তো আমরা এই অবধি আমরা আলোচনা করলাম যে কি কারণে প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে বৈদিক ধর্ম সম্বন্ধে। বলো, তোমাদের যদি এই অবধি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই করতে পারো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো।
চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্ম সম্বন্ধে। এবার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অনেক ধর্ম ছিল। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে প্রায় 63টি ধর্ম ছিল। তো এত ধর্ম থাকা সত্ত্বেও কিন্তু সর্বাধিক জনপ্রিয় ধর্ম ছিল কিন্তু বৌদ্ধ ধর্ম। ওকে, সর্বাধিক জনপ্রিয় ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। এবার বৌদ্ধ ধর্মের যে প্রবক্তা গৌতম বুদ্ধ, তার জীবনী সম্পর্কে সঠিকভাবে কিন্তু জানা যায় না গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে। বাট পরবর্তীকালে অনেক গ্রন্থ থেকে তার সম্পর্কে জ্ঞান পাওয়া যায়। যেমন হচ্ছে শ্রীলঙ্কার গ্রন্থ বা সিংহলি গ্রন্থ, যেটাকে বলা হয় যে দীপবংশ, মহাবংশ, এছাড়া জাতক, ওকে, তারপর হচ্ছে সূত্র নিপাত, এই যে গ্রন্থগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত গ্রন্থ বা পরবর্তীকালে অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত, তারপরে অশোকের বিভিন্ন স্তম্ভ বা অশোকের যেমন লুম্বিনী স্তম্ভলেখ কেন ইম্পর্টেন্ট? কারণ লুম্বিনী স্তম্ভলেখে গৌতম বুদ্ধের জন্মের পরিচয় পাওয়া যায় এবং লুম্বিনী গ্রামকে অশোক ট্যাক্স ফ্রি ঘোষণা করেছিল, কারণ গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল। তাই এই সমস্ত বিবরণ থেকে কিন্তু আমরা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বা গৌতম বুদ্ধের সম্পর্কে জানতে পারি। ওকে, এই সমস্ত গ্রন্থ থেকে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা একটা সঠিক ধারণা পেতে পারি। এবার গৌতম বুদ্ধের তার জন্ম কোথায় হয়? তার জন্ম হয়েছিল নেপালের কপিলাবস্তুর তরাই অঞ্চলের লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হয়। এবং তার কিন্তু শাক্য নামক এক ক্ষত্রিয় বংশে গৌতম বুদ্ধের জন্ম হয়। ওকে, এবার ব্যাপার হচ্ছে তিনি রাজ পরিবারের পুত্র হওয়া সত্ত্বেও তার জন্ম কেন উদ্যানে মানে বাগানে হলো? তার কারণ হচ্ছে শাক্যদের রীতি অনুসারে সন্তান হবে হচ্ছে মানে এই তার মা যে ছিল মায়াদেবী নিজের বাড়িতে সন্তান হবে শাক্যদের রীতি অনুসারে। তো সেই হিসাবে এই মায়াদেবী তিনি কিন্তু যাচ্ছিলেন, তিনি তার শ্বশুর বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে যাচ্ছিলেন। তো এই অবস্থায় কিন্তু ওই লুম্বিনী উদ্যানে কিন্তু তার প্রসব যন্ত্রণা ঘটে এবং এই সময় লুম্বিনী উদ্যানেই তার কিন্তু জন্ম হয়, গৌতম বুদ্ধের জন্ম হয়। ওকে, এবং জন্ম হয় কিন্তু বৈশাখী পূর্ণিমা তিথিতে তার জন্ম। এই তিথিটার কথা আমি কেন বলছি, এই বৈশাখী পূর্ণিমা তিথির কথা কেন বললাম? কারণ পরীক্ষায় কিরকম কোশ্চেন এসেছে ভালো করে শোনো। পরীক্ষায় কোশ্চেন এসছে, কোন পরীক্ষা বলে দিচ্ছি, এসএসসি সেন্ট্রাল এসএসসি পরীক্ষায় কোশ্চেন এসছে গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনা বৈশাখী পূর্ণিমা তিথিতে হয়নি? কোন ঘটনা? অ্যান্সার কি হবে? অপশনে ছিল তার জন্মগ্রহণ, তার মৃত্যু, তার নির্বাণ লাভ, তার গৃহত্যাগ। অ্যান্সার হবে তার গৃহত্যাগ। কারণ তার জন্ম হয় বৈশাখী পূর্ণিমা তিথিতে, তার মৃত্যু হয় বৈশাখী পূর্ণিমা তিথিতে, তিনি দিব্যজ্ঞান লাভ করেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। বাট তার গৃহত্যাগ, যেটাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়, এটা কিন্তু তার ওই বৈশাখী পূর্ণিমা তিথিতে হয়নি। ওকে, তো গৌতম বুদ্ধের আমরা জন্ম সম্পর্কে জানলাম। তার জন্মের সাল নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে বিতর্কিত আছে। তার সমস্ত বিতর্ককে পাশে রেখে এটা মনে করা হয় যে 563, মতান্তরে 566 খ্রিস্টপূর্বাব্দে, 63 খ্রিস্টপূর্বাব্দে জন্ম হয় হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম হয়। ওকে, জন্ম হয় এবং তার বাল্যকালের নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ। এছাড়া তাকে বলা হয় শাক্য মুনি, বা তাকে বলা হয় শাক্য সিংহ বলা হয়, শাক্য সিংহ।
পরবর্তীকালে কিন্তু তাকে আরো নাম দেওয়া হয়, লাইট অফ এশিয়া বলা হয় পরবর্তীকালে। ওকে, এবার তার তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম হচ্ছে, গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধোধন। তার পিতা শাক্য বংশের একজন নেতা ছিল, রাজা কেন বলবো না, কারণ শাক্যরা ছিল হচ্ছে প্রজাতান্ত্রিক, শাক্য বংশের প্রধান নেতা ছিল বা লিডার বলতে পারি আমরা। ওকে, আর তার মায়ের নাম হচ্ছে মায়া দেবী। তার মায়ের নাম ছিল মায়া দেবী। এই মায়া দেবী তিনি কোশল বংশের রাজকন্যা ছিল মায়া দেবী। ওকে, কিন্তু এই কোশল বংশের সঙ্গে কিন্তু আবার বৈবাহিক সম্পর্ক ছিল বিম্বিসার, সেই হিসাবে কিন্তু বিম্বিসারের সঙ্গে গৌতম বুদ্ধের সম্পর্ক রয়েছে। ওকে, এবার তার জন্মের, গৌতম বুদ্ধের জন্মের পরে কিন্তু তার মা মায়াদেবীর জন্মের 7 দিন পরে তার মা মায়াদেবীর মৃত্যু হয়। ওকে, এবং তাই তিনি তার মানুষ হয় তার বিমাতা বা মাসির কাছে, যার নাম হচ্ছে গৌতমী। ওকে, তাই সেই হিসেবে তার নাম হয় গৌতম। ওকে, এবার যেহেতু তার মা ছোটবেলায় খুব মারা গেছেন, সুতরাং এবং আরেকটা ব্যাপার হচ্ছে জন্মের সময় বা জন্মের পরে এই বালক বালক গৌতম বুদ্ধের হাত দেখে সেই সময় কিছু বিখ্যাত সাধুরা কিছু অনুমান করেছিল বা ভবিষ্যৎবাণী অনুমান করেছিল। কি অনুমান করেছিল? তার গৌতম বুদ্ধের হাত দেখে বলেছিল যে এই ছেলের যদি মন বা মস্তিষ্ক যদি ঠিকঠাক থাকে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হবে। যদি এই ছেলের মন কখনো বিচলিত হয়ে যায় তখন এই ছেলে কিন্তু সংসার ত্যাগ করবে। ওকে, এবং সন্ন্যাসী হয়ে যাবে। এটা কিন্তু বলেছিল কে? কিছু সাধু বা সন্ন্যাসীরা বলেছিল এই কথা। তার গৌতম বুদ্ধের হাত দেখে বাল্যকালে বলেছিল। এবং এই খবরটা জানতো হচ্ছে এই খবরটা জানতো তার পিতা। তার পিতা এই কারণে কি করতো, পিতা ছোটবেলা থেকেই তাকে সবসময় রাজপ্রাসাদের মধ্যে রাখতো। প্রাসাদের যে অপূর্ব দৃশ্য, যে বিলাস বৈভবের জীবনযাপন, যে রাজকীয় সৌন্দর্য, এই সমস্ত কিছুর মধ্যে তার পিতা তাকে রাখতো। প্রাসাদের বাইরের জীবন যে কতটা দুঃখের ছিল, কতটা কষ্টের ছিল, সেই আজ যাতে গৌতম বুদ্ধের গায়ে না লাগতে পারে সেই দিকে তার পিতা খুবই লক্ষ্য রাখতেন সবসময়। কিন্তু পুত্রের মন বা গৌতম বুদ্ধের মন কিন্তু সবসময় ছিল যে বাইরের জগৎটাকে দেখবে, এই আশা কিন্তু তার মনে ছিল। ওকে, এবং যেহেতু তার পিতা জানতেন যে এই ছেলের মন বিচলিত হতে পারে, তাই তাকে কিন্তু খুব অল্প বয়সে বিয়ে দেয় এবং তার জন্য একটা আলাদা রাজপ্রাসাদও তৈরি করে দেয়, যাতে প্রাসাদের বাইরে সে না যায়। প্রাসাদের মধ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা যত রকমের সব থাকে, সব থাকা সত্ত্বেও কিন্তু তার মন শান্ত হয়নি। এবার তার মন চাইছিল যে সে বাইরের জগৎটাকে দেখবে। তো এই সময় তিনি তার পিতার অগোচরে ছন্ন নামে তার যেই সারথি ছিল, এই সারথি আর কণ্ঠকের সাহায্যে তিনি কিন্তু কোনো একদিন বাইরের জগৎটা দেখতে বেরোয় তার পিতার অগোচরে। এবং সে দেখতে বেরিয়ে কটা জিনিস তিনি লক্ষ্য করেন। কি কি জিনিস লক্ষ্য করেন? তিনি লক্ষ্য করেন, 1 নাম্বার তিনি লক্ষ্য করেন হচ্ছে এক জরাগ্রস্ত বৃদ্ধকে লক্ষ্য করেন। 2 নম্বর লক্ষ্য করেন একটি ব্যাধিগ্রস্ত লোক, যে রোগে ভুগছে। 3 নাম্বার একটি মৃতদেহ। 4 নাম্বার তিনি লক্ষ্য করে একটি সন্ন্যাসীকে। এই যে 4টে ঘটনা তার জীবনকে আমূল পরিবর্তন এনে দেয়। যেমন তিনি এই যে এক জরাগ্রস্ত বৃদ্ধ মানে কি, যে একদম মৃতপ্রায় রোগে ভুগছে, বা একদম মৃতপ্রায় বলতে পারো। ব্যাধিগ্রস্ত লোক মানে হচ্ছে যে রোগে আক্রান্ত, ব্যাধিগ্রস্ত লোক। মৃতদেহ দেখেন একটি, এবং একজন সন্ন্যাসীকে দেখেন। বাট উপরে 3 জনকে দেখে তার মনে খুব কষ্ট হয়, বাট একজন সন্ন্যাসীকে দেখেন যে মনের আনন্দে নেচে বেড়াচ্ছে, মনের আনন্দে গান গেয়ে বেড়াচ্ছে,
যার মনে কোনো চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই। তো তো তিনি এই ঘটনাগুলোকে তার মনে অনেকটা পরিবর্তন আনে, এবং সবসময় তিনি কিন্তু বাড়ি ফেরার পর সবসময় তার মনে একটা আকুল থাকতো যে এই যে পৃথিবীর যে ব্যথা, এই যে মানুষের যে দুঃখ, কষ্ট, ব্যাধি, এই থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তায় তিনি সবসময় ব্যাকুল থাকতেন, যে কিভাবে মানুষের এই দুঃখ কষ্ট থেকে, মানুষের এই রোগ থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেই চিন্তায় তিনি সবসময় থাকতেন। ওকে। এবং পরবর্তীকালে কিন্তু তার একটা পুত্র হয়। তার যখন বয়স ছিল 29 বছর, সেই সময় তার একটা পুত্র হয়। তার পুত্রের নাম হয় রাহুল। বাট পুত্র হওয়া সত্ত্বেও তার কিন্তু সংসারে মন ছিল না, এবং তিনি অনুভব করেন, গৌতম বুদ্ধ অনুভব করেন যে দিন দিন তিনি সংসারের মায়ায় তিনি আবদ্ধ হয়ে পড়ছেন। তিনি সমাজের জন্য বা এই জাতির জন্য যা করতে চান তিনি করতে পারছেন না। তাই তিনি 29 বছর বয়সে, মানে এই সময় তিনি কি করেন, কোন এক রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে তিনি পলায়ন করেন, এবং এই সময় তার সঙ্গ দেয় তার ঘোড়া কণ্ঠ এবং তার সারথী ছান্না। ওকে। এবং এই যে ঘটনা গৃহ ত্যাগ করে, এই ঘটনাকে বলা হয়েছে, বৌদ্ধ শাস্ত্রে বলা হয়েছে মহাভিনিষ্কমন বলা হয়েছে। কি বলা হয়েছে? মহাভিনিষ্কমন। এবার গৃহ ত্যাগ করার পর, ওকে, কি বলা হয়, মনে হয় মহাভিনিষ্কমন। এরপরে গৃহ ত্যাগ করার পর তিনি প্রথমে যায় হচ্ছে বৈশালীতে। বৈশালী গিয়ে ওখানে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যার নাম হচ্ছে আলারা কামামা। এই আলারা কামামাতে যায়, সেখানে কিছু অধ্যয়ন করেন, কিছু শিখতে পারেন, শেখেন কিছু। বাট তিনি যে আসলে করতে চাইতেন তিনি করতে পারছিলেন না, তাই তিনি তার গুরুকে ত্যাগ করেন। এরপরে তিনি যায় আরেকজন গুরু, যার নাম হচ্ছে উদ্রকের রামপুত্র, বা উদ্রক বা রামপুত্র বলা হয় তার নাম। তিনি সেখানে কিছুদিন যোগ শিক্ষা লাভ করেন। বাট তিনি তো অন্য কিছু করতে চাইছেন, যোগ শিক্ষা করে তার কি হবে? তো পরবর্তীকালে তিনি এই গুরুকেও তিনি ত্যাগ করেন। ওকে। এবং এইভাবে কিন্তু বিভিন্ন গুরুর কাছে থেকেও তার কিন্তু মন পরিতৃপ্ত হলো না, কারণ তিনি সমাজকে দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ তিনি খোঁজার চেষ্টা করছিলেন, যেটা কিন্তু তিনি পাননি। ওকে। তার ফলে কি হয়, তিনি পরবর্তীকালে তিনি দীর্ঘদিন ঘোরাঘুরি করেন, এবং মনে এক কঠোর প্রতিজ্ঞা আনেন, যতক্ষণ না পর্যন্ত দিব্যজ্ঞান লাভ করবো এই আসন ত্যাগ করবো না। এই কঠিন প্রতিজ্ঞা নিয়ে তিনি কিন্তু একটি অসত্য গাছের নিচে তিনি ধ্যানমগ্ন হয়। ওকে। এবং আরেকটা কথা বলে রাখি, এই ধ্যানমগ্ন হওয়ার আগে তিনি হচ্ছে সুজাতা, মনে রাখবে, সুজাতা নামে একটা মেয়ের কাছে তিনি একটি পরমান্ন খেয়েছিলেন, বা পরমান্ন নামে একটি খাবার, সেই খাবারটি গ্রহণ করেছিলেন। এই গ্রহণ করে তারপরে কিন্তু অসত্য গাছের নিচে একটি ধ্যানমগ্ন হয়। কঠোর তপস্যার পর প্রায় 1 মাস, মতান্তরে হচ্ছে 49 দিন, মতান্তর 49 দিন কঠোর তপস্যার পর তিনি কিন্তু দিব্য জ্ঞান লাভ করেন, তিনি বোধি জ্ঞান লাভ করেন। এবং এই সময় তার বয়স ছিল 35। মনে রাখবে, গৃহ ত্যাগ করে 29 বছর বয়সে, দিব্য জ্ঞান লাভ করে 35 বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন। ওকে। এবার এই দিব্য জ্ঞান লাভ করার পর তিনি কিন্তু, তাকে বলা হয় বুদ্ধ বলা হয়, বা তাকে তথাগত বলা হয়। এবং এর পরবর্তীকালে তিনি কি করেন, তিনি কোন জায়গাটা দিব্যজ্ঞান লাভ করেন, জায়গাটার নাম অবশ্যই মনে রাখবে। জায়গার নাম হচ্ছে বুদ্ধ গয়া। বুদ্ধ গয়ায় নৈরঞ্জনা নদীর তীরে অসত্য গাছের নিচে তিনি দিব্যজ্ঞান লাভ করেন। এর পরবর্তীকালে গৌতম বুদ্ধ তিনি 5 জন ভিক্ষুর মধ্যে তিনি তার ধর্মটি দান করেন, 5 জন ভিক্ষুর মধ্যে। এই যে ঘটনাটি, একে ধর্ম চক্র প্রবর্তন বলা হয়। এবং এই ঘটনায় তিনি 3টে প্রতীক ছিল, একটা হচ্ছে চক্র, একটা হচ্ছে সিংহ, আর একটা হচ্ছে হরিণ। ওকে। কারণ যেই জায়গাটি দান করা হয় সেটার নাম হচ্ছে মৃগদাবু অরণ্য, বা ডিয়ার পার্ক বলা হয়। ওকে। এটা কোথায়? এটা হচ্ছে কাশীর কাছে সারনাথ। এবার বুদ্ধের যে প্রথম 5 জন শিষ্যের মধ্যে ধর্মটি দান করেন, তাদের নাম কি কি ছিল? একজনের নাম হচ্ছে কৌডিন্য, মনে রাখবে, কি নাম বললাম? একটা নাম হচ্ছে কৌডিন্য, তারপরে হচ্ছে অশ্বজিৎ, বাষ্প, মহানাম,
এবং হচ্ছে ভত্তিক। ওকে, ভত্তিক, কৌডিন্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম, ভত্তিক, এই 5 জন শিষ্যের মধ্যে তিনি তার প্রথম ধর্মটি দান করেন। এবং এই 5 জন শিষ্যদের নিয়েই গৌতম বুদ্ধ কিন্তু প্রথম বৌদ্ধ সংঘ গড়ে তোলেন। মনে রাখবে, গৌতম বুদ্ধের 5 জন শিষ্যকে নিয়ে কিন্তু এই সারনাথে তিনি হচ্ছে বৌদ্ধ সংঘ গড়ে তোলেন। ওকে, এবং এই 5 জন শিষ্যের মধ্যে তিনি কিন্তু তার প্রথম ধর্মের যে বৌদ্ধ ধর্ম সত্তা, যেটাকে বলা হয় আর্য সত্য, যে বৌদ্ধ ধর্ম সত্য, আর্য সত্য ও তিনি হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গে দান করেন এই গৌতম বুদ্ধ। ওকে, তো এরপরে ধর্ম দান করার পর তিনি কি করেন, সারা জীবন বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করেন, যার মধ্যে বলতে পারো হচ্ছে মগধ, কৌশল, আরো অনেক জায়গা ছিল, কোশাম্বী ছিল, বিভিন্ন জায়গায় কিন্তু গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করেন। ওকে, এবং পরবর্তীকালে তিনি হচ্ছে সারা জীবন ধর্ম প্রচার করার পর 483 মতান্তরে 486 মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যু হয়। কোথায় মৃত্যু হয়? মৃত্যু হয় হচ্ছে বারাণসীর কাশীতে, সরি বারাণসী কেন বলছি, সরি একদম ভুলে গেল, উত্তরপ্রদেশের কুশীনগরে, ওকে, উত্তরপ্রদেশের কুশীনগরে তার মৃত্যু হয়। এবং এটি কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অবস্থিত। ঠিক আছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় রয়েছে কিন্তু এই কুশীনগর, এই কুশীনগরে গৌতম বুদ্ধের মৃত্যু। এই ঘটনাকে, তার মৃত্যুর ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয়েছে মহাপরিনির্বাণ বলা হয়েছে, মনে রাখবে। ওকে, মহাপরিনির্বাণ বলা হয়েছে। এবার তার শিষ্যত্ব গ্রহণ করেন অনেকে, যেমন বিম্বিসার, মগধের রাজা বিম্বিসার তার শিষ্য গ্রহণ করেন, এমনকি তার সঙ্গে সাক্ষাৎ করে বিম্বিসার। ওকে, পরীক্ষা কিন্তু আসে যে গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিল। মনে রাখবে, বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল, অজাতশত্রুও কিন্তু সমসাময়িক ছিল। অজাতশত্রুর সঙ্গে গৌতম বুদ্ধের যে পরিচয় হয়েছিল তার বিবরণ কোথায় পাওয়া যায়? ওকে, পরীক্ষা কিন্তু আসে এটা, মনে রাখবে। ভারহুত শিলালিপিতে কিন্তু উল্লেখ পাওয়া যায়, অজাতশত্রুর সঙ্গে গৌতম বুদ্ধের সাক্ষাতের কিন্তু বিবরণ পাওয়া যায় ভারহুত শিলালিপিতে। ওকে, এবং অজাতশত্রুর সময় কিন্তু গৌতম বুদ্ধের মৃত্যু হয়। ওকে, সুতরাং এরপরে হচ্ছে আর কোন কোন রাজ্য বলতে পারি। কোশল বংশের বিখ্যাত রাজা প্রসেনজিৎ, এছাড়া তার রানীর মল্লিকা, এরা কিন্তু এই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন। এমনকি বলা হয় যে বিম্বিসার বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গড়ে তোলে। ওকে, তো এটা মোটামুটি আমাদের হয়ে গেল গৌতম বুদ্ধ সম্পর্কে বেসিক ইনফরমেশন। বলো, কারো কোনো কোয়ারি থাকলে বলো, তারপরে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। বলো, যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই বলবো। ওকে, ঠিক আছে, নেক্সট। এবার বৌদ্ধ ধর্মে দুটি, যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তাদের মেনলি আমরা দুটো শ্রেণীতে ভাগ করব। কি বললাম? যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তাদের দুটো শ্রেণীতে ভাগ করা যেতে পারে। 1 নাম্বার শ্রেণী যাদের বলে উপাসক, আর একজন হচ্ছে ভিক্ষুক। উপাসক মানে কারা ছিল? উপাসক মানে যারা ধর্মকে গ্রহণ করবে,
গ্রহণ করে বাড়িতে থেকে সংসার করবে, মানে যারা গৃহে থাকবে সংসার করবে এবং বৌদ্ধ ধর্মকে গ্রহণ করবে তাদেরকে বলা হয় উপাসক। আর ভিক্ষুক কাকে বলা হয়? যে এই ধর্মকে গ্রহণ করে, যে এই ধর্মটিকে গ্রহণ করবে এবং সন্ন্যাস গ্রহণ করবে তাদেরকে বলা হয় যে ভিক্ষুক বলা হয়েছে। ওকে, উপাসক মানে হচ্ছে সংসার করতে পারবে, ভিক্ষুক মানে হচ্ছে যারা যারা ভিক্ষা করতে যাবে। ওকে, এইভাবে কিন্তু এই দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এই ধর্মটি, মানে যারা সন্ন্যাসী হবে, যারা ভিক্ষা করবে তাদেরকে ভিক্ষুক বলা হয়েছে। ওকে, এবার গৌতম বুদ্ধ সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন, সেটা হচ্ছে পরীক্ষায় আসে কোশ্চেন যে গৌতম বুদ্ধের প্রথম নারী শিষ্য কে ছিল? প্রথম নারী শিষ্য, দেখো তার বিমাতা বা তাকে যে পালন করেছিল গৌতমী, গৌতমী ছিল হচ্ছে গৌতম বুদ্ধের প্রথম নারী শিষ্য। দেখো প্রথম দিকে এই গৌতমীকে বৌদ্ধ সঙ্গে কিন্তু গ্রহণ করতে চায়নি গৌতম বুদ্ধ, ঠিক আছে, মনে রাখবে গৌতম বুদ্ধ কিন্তু প্রথম দিকে গ্রহণ করতে চায়নি। পরবর্তীকালে তার প্রিয় শিষ্য আনন্দের কথায় রাজি হয়ে গৌতমীকে কিন্তু এই বৌদ্ধ সঙ্গে যোগদান করা, এবং তিনি হচ্ছে প্রথম মহিলা ভিক্ষুণী, তিনি হচ্ছে প্রথম মহিলা ভিক্ষুণী ছিল। ওকে, এবার গৌতম বুদ্ধ যে চিকিৎসা করেন তার নাম হচ্ছে কি জীবক, তার নাম। এগুলো ফ্যাকচুয়াল ইনফরমেশন অবশ্যই মনে রাখবেন। এছাড়া হচ্ছে তিনি গৌতম বুদ্ধ শেষ উপদেশ কাকে দেয়? দেয় হচ্ছে সুভদ্রা, সুভদ্রা নামে এক সন্ন্যাসিনীকে, এবং তার প্রিয় শিষ্য আনন্দকে তিনি কিন্তু শেষ পরামর্শ দিয়েছিল। সুভদ্রা ও আনন্দকে তার শেষ পরামর্শ দিয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখে নেবো হচ্ছে বৌদ্ধ ধর্মের কিছু নীতিশাস্ত্র। দেখো অনেক নীতিশাস্ত্র আছে আছে তো সবগুলো তো আমরা কমপ্লিট করতে পারবো না, যতটুকু কমপ্লিট করা যায়। এবার বৌদ্ধ ধর্মের প্রথম যে নীতিশাস্ত্র সেটা হচ্ছে আর্য সত্য। আর্য সত্য, আর্য সত্য মেইনলি চারটে সত্যের উপর টিকে রয়েছে। এক নাম্বার হচ্ছে জগৎ দুঃখময়, 2 নাম্বার কামনা বাসনা আসক্তির দুঃখের কারণ। কি বললাম? জগৎ দুঃখময়, কামনা বাসনা ও আসক্তি হলো দুঃখের কারণ। তিনি বলেন যে এই দুঃখকে নিবারণ করার কিন্তু পথও আছে। তিনি এটাও বলেন যে দুঃখ নিবারণ করার পথ আছে এবং এই দুঃখকে ধ্বংস করা সম্ভব। চারটে কারণ ভালো করে শুনুন, আরেকবার বলছি। জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে। দুঃখের কারণে কি? কামনা বাসনা আসক্তি, এগুলো দুঃখের কারণ। দুঃখের কারণগুলি ধ্বংস হলে দুঃখের থেকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব। ওকে, এবং এই দুঃখ নিবারণ করা কিন্তু পথও আছে। এই চারটে কারণ কিন্তু উল্লেখ, এই চারটে কারণকে একসাথে বলা হয়েছে আর্য সত্য বলা হয়েছে। ওকে, তারপরে আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ, তো বৌদ্ধ ধর্মের এই চারটি রয়েছে কিন্তু প্রধান শাস্ত্র অষ্টাঙ্গিক মার্গ। কি কি রয়েছে? এক রয়েছে সৎবাক্য, সৎবাক্য, সৎকার্য, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ সমাধি, এরকম বিভিন্ন রয়েছে। টোটাল 8টি রয়েছে নীতি, এটাকে বলা হয়েছে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়েছে। এবার এই 8টি নীতিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্ট, এখানে বলা হয়েছে সৎবাক্য, সৎকার্য আর সৎকর্ম। সৎবাক্য, সৎকার্য আর হচ্ছে সৎ জীবন। ওকে, গৌতম বুদ্ধ বলে যে এই প্রথম 3টেকে যদি পালন করা যায়, সৎবাক্য, সৎকার্য, সৎ জীবন, তাহলে কি হবে? জীবন হবে সৎশীল বা শুদ্ধশীল হয়ে যাবে। সৎবাক্য, সৎকার্য, সৎ জীবন, এই 3টে পালন করবে। তার দ্বিতীয় পন্থা তিনি বলেছেন যদি সৎ চেষ্টা, সৎ চিন্তা আর সৎ সমাধি, সৎ চেষ্টা, সৎ চিন্তা আর হচ্ছে সৎ চেতনা, এই 3টেকে যদি ভালোভাবে পালন করা যায় তাহলে আমাদের মনে শান্তি আসবে, মনে প্রশান্তি আসবে। তাহলে কি হলো? সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা করলে মনে শান্তি আসবে। লাস্ট হচ্ছে সৎ সংকল্প।
আর সৎ সমাধি। ওকে, এই লাস্ট তিনটা, এই লাস্ট দুটো পালন করলে কি আসবে? পরম জ্ঞানের সন্ধান হবে। তো গৌতম বুদ্ধ 8টি নীতির কথা বলেছেন। 1 নাম্বার সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, এই তিনটে পালন করলে জীবনকে শুদ্ধশীল হবে, সৎ হওয়া যাবে। সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা যদি পালন করা যায়, আমাদের মনে শান্তি আসবে। আর সৎ সংকল্প, সৎ সমাধি পালন করলে সম্ভব হবে যে পরম জ্ঞান বা প্রজ্ঞার সন্ধান হবে। ওকে, এইভাবে কিন্তু অষ্টাঙ্গিক মার্গকে ভাগ করা হয়েছে। নেক্সট হচ্ছে, এরপরে দেখবো হচ্ছে মাধ্যম পন্থা। দেখো মাধ্যম পন্থাটা কি? যেমন জৈন ধর্মে বলা হয়েছে কঠোর কৃচ্ছ সাধন, মানে জৈন ধর্মের দেখে প্রত্যেকটা যারা ব্যক্তি থাকে তারা সাল্লেখানা রীতি অনুসারে মৃত্যুবরণ করে। নীতি সাল্লেখানা, যেখানে অনাহারে না খেয়ে মৃত্যুবরণকে বলা হয়েছে সাল্লেখানা রীতি। এই রীতি অনুসারে মহাবীর, ভদ্রবাহু এবং চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মারা যায় এই সাল্লেখানা রীতি অনুসারে। ওকে, তো গৌতম বুদ্ধ বলেছে জীবনকে চরম কষ্ট না দিয়ে বা অতিরিক্ত ভোগ বিলাস বা বিষয় আশয়ের মোহ না থেকে মাঝের পন্থা অবলম্বন করা উচিত। এটাকে বলা হয়েছে মাঝিম পন্থা বলা হয়েছে। নেক্সট হচ্ছে পঞ্চশীল। পঞ্চশীল কি কি রয়েছে? যেমন হচ্ছে অহিংসা মানে হিংসা না করা। ওকে, কি বলা হচ্ছে? হিংসা না করা। অচৌর্য মানে চুরি না করা। তারপর হচ্ছে সত্যবাদিতা। ওকে, সত্যবাদিতা মানে কি? সৎ কথা বলা, সত্যবাদিতা। অহিংসা, অচৌর্য, সত্যবাদিতা। এছাড়া হচ্ছে অপরিগ্রহ মানে কোনো কিছুর প্রতি আসক্তি না করা। অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ, এবং বলা হয়েছে আর একটা হচ্ছে অন্যায় না করা। হ্যাঁ, অন্যায় না করা। ওকে, মনে রাখবে অহিংসা, অচৌর্য, সত্যবাদিতা, অপরিগ্রহ, অন্যায় না। অপরিগ্রহ মানে কি? কোনো কিছুর প্রতি বেশি অ্যাডিক্টেড না হয়ে যাওয়া, কিছুর প্রতি বেশি না অ্যাডিক্টেড হয়, এটাকে বলা হয়েছে অপরিগ্রহ বলা হয়েছে। ওকে, এই 5টা নীতিকে একসাথে বলা হয়েছে পঞ্চশীল বলা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে ত্রিরত্ন। দেখো বৌদ্ধ ধর্মটি মেইনলি 3টে বিষয়ের উপর চলে। এই ধর্মটি 1 নাম্বার হচ্ছে বুদ্ধ, 2 নাম্বার ধর্ম, 3 নাম্বার হচ্ছে সংঘ। বৌদ্ধ ধর্ম, সংঘ, এই 3টেকে একসাথে বলা হয়েছে কি? ত্রিরত্ন বলা হয়েছে। এছাড়া বৌদ্ধ ধর্ম বলা হয়েছে ত্রিতাপ। ত্রিতাপটা কি? 1 মিনিট। ত্রিতাপটা আসলে কি? দেখো এই যে গৌতম বুদ্ধ প্রথম থেকে অনুভব করেছে যে মানুষের জীবনে জরা, বৃদ্ধি বা মৃত্যু বা হচ্ছে এই যে দুঃখ মানুষের জীবনে, এই সমস্ত নিয়ে গৌতম বুদ্ধ খুব চিন্তায় থাকতেন। এগুলো, এই তিনটেকে কিন্তু বলা হয় ত্রিতাপ। কি? দুঃখ, জরা বা ব্যাধি বা মৃত্যু, এই 3টে বিষয়কে বলা হয় যে ত্রিতাপ বলা হয়েছে। ওকে, তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গৌতম বুদ্ধ খুব চিন্তায় থাকতেন। ওকে, এই কটা বিষয় মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আরেকটা রয়েছে ইম্পর্টেন্ট, নির্বাণ। ওকে, নির্বাণ কথা অর্থ হচ্ছে নিভে যাওয়া বা, এবং মনে রাখবে বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কিন্তু নির্বাণ লাভ করা। নির্বাণটা কি? নির্বাণটা হচ্ছে কামনা বাসনা, জীবনে যে কামনা বাসনা বা শোক, এগুলো থেকে মুক্তির উপায়ের কথা কিন্তু বলা হয় নির্বাণ। ওকে, এবং এগুলো বন্ধ করে কিন্তু মেন লক্ষ্য হচ্ছে, মেন হচ্ছে নির্বাণের লক্ষ্য। ওকে, তো এখানে আমরা যে কটা বললাম মনে রাখতে হবে। একটা হচ্ছে আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, মাধ্যম, পঞ্চশীল, ত্রিরত্ন, ত্রিতাপ, নির্বাণ। পরীক্ষাকে তোমাদের ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দেবে নিচের কোনটি বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত নয় বা জড়িত, এরকম কোশ্চেন পরীক্ষা দেবে। ওকে, নেক্সট দেখবো হচ্ছে আমরা এরপরে ওকে, তো আজকে আমরা এইটুকু আলোচনা করছি, ঠিক আছে? তো এইটুকু আলোচনা কারণ এখনো চ্যাপ্টার কমপ্লিট হয়নি, অনেকটাই বড়। তো এরপরে কিছু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, তোমাদের কিরকম কোশ্চেন থাকে। তো বলো যে অবধি তোমাদের করানো হলো সে অবধি কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলতে পারো।
প্রতিটি ধর্মের উত্থান হলো, বা এই ধর্ম সম্বন্ধে যেটুকু বললাম, বা গৌতম বুদ্ধের জীবন সম্বন্ধে যেটুকু বললাম, যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই করো। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই করো, তারপরে কিন্তু আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, দেখো কয়েকটা এমসিকিউ আছে। যেমন 1 নাম্বার কোশ্চেন, বিদেশি পর্যটক, এটা বানানটা হবে রেলফ, রেলফ ফিচ কার আমলে ভারতে আসে? রেলফ ফিচ কার আমলে ভারতে আসেন? অ্যান্সার করো। রেলফ ফিচ কার আমলে ভারতে আসেন? সবাই অ্যান্সার করো। বলো কি হবে? চলো দেখে নাও অ্যান্সার কোনটা হবে। দেখো সবাই তোমরা সি বলছো, তোমাদের কাছে এই উত্তরটা এক্সপেক্টেড, মানে এটা এক্সপেক্ট করিনি উত্তরটা। অ্যান্সার হচ্ছে আকবর হবে। ওকে, তিনি রেলফ পিচ আসে ভারতবর্ষে 1583 সালে। ওকে, প্রথম ইংরেজ পর্যটক যিনি কিন্তু ভারতবর্ষে আসে। তাহলে তোমরা জাহাঙ্গীরের কথা বলো, জাহাঙ্গীরের সময় কে কে আসে? জাহাঙ্গীরের সময় আসে হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, স্যার টমাস রো, এরা কিন্তু জাহাঙ্গীরের সময় আসে। বাট আকবরের সময় আসে হচ্ছে ক্যাপ্টেন রেলফ পিচ, তিনি কিন্তু রানী এলিজাবেথের সুপারিশে কিন্তু ভারতবর্ষে এসেছিল। ওকে, আর আকবরে তো তোমার জানো, আকবর সিংহাসনে বসে হচ্ছে 1556 সালে। আকবরের মৃত্যু হয় 1605 সালে। নেক্সট কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দেয়? বলো, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দেয়? চলো দেখে নেবো। অ্যান্সার কিন্তু হচ্ছে আলাউদ্দিন খলজি হবে সঠিক অ্যান্সার, আলাউদ্দিন খলজি। হ্যাঁ, যে হাত তুলছে অ্যান্সার করো, হ্যাঁ বলো। আলাউদ্দিন খলজি হবে। আলাউদ্দিন খলজি নিজেকে কিন্তু তিনি দ্বিতীয় আলেকজান্ডার বা দ্বিতীয় সিকান্দার বলে কিন্তু উল্লেখ করেছেন, আলাউদ্দিন খলজি। ওকে, এবং এই আলাউদ্দিন খলজি, খলজি বংশে একজন শ্রেষ্ঠ রাজা। যেমন তিনি মার্কেট কন্ট্রোল পলিসি চালু করেন, বা বাংলায় বলা হয় বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন। তিনি রেশনিং ব্যবস্থা চালু করেন, মনে রাখতে হবে। তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। বিভিন্ন কারণে কিন্তু আলাউদ্দিন খলজি ফেমাস। ঠিক আছে, এরপরে যদি সমুদ্রগুপ্তের কথা বলি, সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। ওকে, যেমন আলাউদ্দিন খলজিকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। কে বলেছে? ডক্টর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছেন ভারতের নেপোলিয়ান। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এও কিন্তু গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, বলতে অন্যতম শ্রেষ্ঠ রাজা। সমুদ্রগুপ্তের পুত্রের নামে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল। কনিষ্ক হচ্ছে আবার কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, নেক্সট 3 নাম্বার কোশ্চেন, বাংলার প্রকৃতিপুঞ্জ বা সর্বসাধারণ দ্বারা কে রাজা হয়েছিলেন? বলো।
প্রকৃতিপুঞ্জ বা কে রাজা হয়েছিলেন? চলো দেখে নেবো অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার কিন্তু হবে হচ্ছে গোপাল হবে অ্যান্সার। গোপাল, গোপাল হচ্ছে পাল বংশের প্রথম রাজা, যাকে যিনি প্রকৃতিপুঞ্জ বা সর্বসাধারণ দ্বারা নিযুক্ত হয়। কত সালে হয় নিযুক্ত হয়? 750 খ্রিস্টাব্দে হয়। এবং এই গোপালের রাজা হওয়াকে বলা হয় বাংলার ইতিহাসে বা ভারতের ইতিহাসে প্রথম রক্তপাতহীন বিপ্লব বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ যে কোনো বংশকে শেষ করে যখন নতুন বংশ আসবে, স্বাভাবিক বিষয়ে তার সেই রাজাকে হত্যা করে আসবে। কিন্তু গোপাল এই বংশের প্রথম রাজা, যিনি কিন্তু কাউকে হত্যা না করে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন গোপাল। ওকে। এবং তার রাজা হওয়ার পর তিনি প্রথম যে কাজটা করেন, বাংলার যে মাৎসন্যায় অবস্থা ছিল, মাৎসন্যায় অবস্থা মানে কি সবাই জানো তোমরা? বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, যেমন অত্যাচারীরা দুর্বলকে শোষণ করছে, এই অবস্থাকে শেষ করে কিন্তু গোপাল বাংলায় সুশাসন তৈরি করে। গোপাল পাল বংশে যেমন রাজা ছিল, পাল বংশের শেষ রাজাকে দেবপাল, পাল বংশের শেষ রাজাকে মদন পাল। 4 নাম্বার কোশ্চেন, আলাউদ্দিন খলজির এক সেনাপতি তুগলক বংশের সূচনা করেন, তার কি নাম? আলাউদ্দিন খলজির এক সেনাপতি তুগলক বংশের সূচনা করেন, তার কি নাম? বলো, অ্যান্সার করো। ওকে, মালিক কাফুর হবে না। যারা মালিক কাফুর বলছো হবে না অ্যান্সার। অ্যান্সার কিন্তু হবে গাজী মালিক হবে অ্যান্সার, গাজী মালিক, যার পুরো নাম হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক, যিনি আলাউদ্দিন খলজির এক সেনাপতি ছিল। ওকে। পরবর্তীকালে তিনি তুগলক বংশ প্রতিষ্ঠা করেন। আর মানে আর হচ্ছে মালিক কাফুর কে ছিল? আলাউদ্দিন খলজি সেনাপতি, যিনি দক্ষিণ ভারত জয়ে আলাউদ্দিন খলজিকে সাহায্য করেছিল। ওকে। কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন, কোন শাসক প্রথম জীবনে কৃতদাস ছিলেন না? কোন শাসক প্রথম জীবনে কৃতদাস ছিলেন না? অ্যান্সার করো। ওকে, প্রথমে সবার অ্যান্সার সঠিক। আলাউদ্দিন খলজি হবে সঠিক অ্যান্সার। আলাউদ্দিন খলজি কৃতদাস ছিলেন না, বাট গিয়াসুদ্দিন বলবন ছিলেন ইলতুৎমিশের কৃতদাস। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের কৃতদাস। কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। ওকে। 6 নাম্বার কোশ্চেন, কত খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বাতিল হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রত্যাহত হয় বা বাতিল হয় কত সালে? বলো। দেখো, তোমরা কিভাবে পরীক্ষার হলে ভুল করো তারই একটা প্রমাণ পেলাম। মানে মোটামুটি যাদের অ্যান্সার করলো সবারই অ্যান্সার ভুল। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এইভাবেই তোমরা এমসি গুলো ভুল করো। কোশ্চেন দেখো, দেশীয় ভাষায় সংবাদপত্র পেলে অ্যান্সার গোল পাকিয়ে দিলে, এটা গোল পাকিয়ে দিলে, পাকিয়ে দেওয়ার পর তারপরে মনে হলো যে কোশ্চেন তো দিয়েছে প্রত্যাহত করা, বাতিল করা, কি করবে? অনলাইন পরীক্ষাও না, যে সঙ্গে সঙ্গে এটাকে বাতিল করে অন্য কিছু বসাবে, তাই না? হয়ে গেল নেগেটিভ মার্ক হয়ে গেল। অ্যান্সার হবে হচ্ছে 1881। কোশ্চেন কি দিয়েছে, কবে বাতিল হয়? যদি কোশ্চেনে থাকতো দেশীয় ভাষা সংবাদপত্র আইন চালু করেন কে, তাহলে অ্যান্সার হতো বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন মানে কি বলে এটাকে, মানে এটা করে হচ্ছে লর্ড লিটন 1878 সালে। ওকে। বাট এটাকে বাতিল করে পরবর্তীকালে কে বাতিল করে? এই আইনটি বাতিল করে পরবর্তীকালে কিন্তু লর্ড রিপন 1881 সালে। ওকে। চালু করে লর্ড লিটন এবং বাতিল করে লর্ড রিপন 1881। নেক্সট 7 নাম্বার কোশ্চেন, কবে উডের ডেসপ্যাচ সুপারিশ করা হয়? বলো, কবে উডের ডেসপ্যাচ সুপারিশ করা হয়? কোনটা হবে অ্যান্সার?
ওকে, প্রত্যেকের অ্যান্সার সঠিক। 1854 হবে অ্যান্সার। চার্লস উড লর্ড ডালহৌসির সময় এই এটা উডের ডিসপাসনামা প্রকাশ করেন, এবং এর উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এর উপর নির্ভর করে। ওকে, 8 নাম্বার কোশ্চেন, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবাইয়ের সন্ধি বলো। ওকে, প্রত্যেকের সঠিক অ্যান্সার। 1782 সালে সলবাইয়ের সন্ধি হয়। দেখো, এটি হচ্ছে কার মধ্যে স্বাক্ষরিত হয়? মারাঠা এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় সলবাইয়ের সন্ধি 1782। 1775 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এটা শেষ হয় 1782 সালে। ওকে, 1782 সালে শেষ হয় হচ্ছে এই সলবাইয়ের সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়। নেক্সট 9 নাম্বার কোশ্চেন, বিদারাত যুদ্ধ কত সালে হয়? বিদারাত যুদ্ধ, সরি, বিদেরাত যুদ্ধ কত সালে হয়? চলো দেখে নেবো। 1759 সালে বিদারের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? ইংরেজদের সঙ্গে ওলন্দাজদের সঙ্গে কিন্তু বিদারের যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধের পরে কিন্তু মীর কাসিম, মীর জাফরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং ওলন্দাজদের ভারতবর্ষে কিন্তু ব্যবসা করার স্বপ্ন শেষ হয়ে যায় এই যুদ্ধের পরবর্তীকালে। ওকে, এবং এরপরে বাংলার নবাব কে হয়? বাংলার নবাব হচ্ছে মীর কাসিম হন। ওকে, আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন, বারাণসী সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বারাণসী সংস্কৃত কলেজ, অ্যান্সার করো। ওকে, 1792 সালে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? তার নাম হচ্ছে জোনাথন ডানকান। জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। ওকে, তো আজকের ক্লাসে আমরা এই 10টা কোশ্চেন আলোচনা করলাম। তো দেখো, যা যা সিলেবাস আলোচনা করা হলো সেই রকম ভাবে কিন্তু একদম আমরা ভালো করে শেষ করবো, প্রথম থেকে একদম পাই টু পাই শেষ হবে। তোমরা ক্লাসের নোটস বাংলা ইংরেজি দুটো ভাষাতে নোটস পেয়ে যাবে। ওকে, এবং ইন ডেপথ সিলেবাস কমপ্লিট করা হবে। তো তো আশা করি যদি কারো কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই করতে পারো, তারপরে কিন্তু ক্লাসটা এন্ড করবো। যদি কোনো ডাউট থাকে, কোনো সিলেবাস বা কিভাবে ক্লাস হবে এরকম কোনো ডাউট থাকলে করতেই পারো অবশ্যই। ওকে, ওকে, স্যার ঠিক ক্লাস আছে। শুরু। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তাহলে ক্লাসে দেখা হচ্ছে। ওকে, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ সিলেবাস, পরীক্ষাতে বেশি দিন টাইম নেই, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে। ওকে, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে ক্লাসে তোমাদের সাথে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, যেটা বলার যে অলরেডি তোমরা ক্লাস করেছো, তা তোমরা যদি একটু পারমিশন দাও তাহলে আগামী দিনে ক্লাস সম্পর্কে আমি তোমাদেরকে বলতে পারি। যদি তোমরা একটু পারমিশন দাও, তোমাদের থেকে মাইক্রোফোনও খোলা থাকছে, বা এর পরবর্তীতে মাইক্রোফোন খোলাই থাকবে, সবসময় জন্য মাইক্রোফোন খোলাই থাকে তোমাদের দিক থেকে। অর্থাৎ মাইক্রোফোন আজকে পর্যন্ত ক্লাসে বন্ধ ছিল, যেহেতু এই ক্লাসটা আমার হাতে মধ্যে ছিল না, কারণ কারা কিভাবে কি জয়েন করছে আমি জানি না, সেই ডেটা আমার কাছে নেই। সেই জন্য বলছি, এর পরবর্তীতে ক্লাস সম্পূর্ণ তোমার ওপেন থাকবে, যে তোমরা লাইভ ক্লাসে সরাসরি টিচারের সাথে কমিউনিকেট করতে পারবে। আমি একবার শেয়ার করে দিচ্ছি, একটা মিনিট ধরো। আশা করি দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। আমি ছোট্ট করে বলে দিই,
ঠিক করে চলো, যেটা বলা যে প্রথমত এটা এসএলএসটি হিস্ট্রি নবম দশম একাদশ দ্বাদশ, এটার জন্যই মূলত কোর্স। তোমার ক্লাসগুলো সন্ধ্যে 7টা অথবা রাত 9টায় দুটো স্লটে ক্লাস হবে, মানে ক্লাস টাইমিং হবে এরকম যে 7 PM টু 9:30 PM, ভুল বললাম, 8:30 PM, মানে 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন থাকবে, অথবা 9টা থেকে ক্লাস হলে 10:30। এই দুটো স্লটে মূলত কিন্তু ক্লাসগুলো হবে। এই দুটো স্লটে, আমাদের অন্য কোনো স্লটে কিন্তু ক্লাস হবে না। যেমন তোমরা গুগল মিটে ক্লাস করছো, গুগল মিটে ক্লাস হবে, সপ্তাহে দুটো করে ক্লাস বলা আছে, এটা 3টে করে ক্লাস থাকবে, সপ্তাহে 3টে করে ক্লাস থাকবে। ক্লাস 21শে জুন যেটা বলা আছে, এটা 21শে জুন না, এটা হবে তোমার 28শে জুন থেকে 28। এটা আমি এই জায়গাটা ঠিক করে তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো। 28 জুন থেকে ক্লাস শুরু হবে। কোর্সের ডিউরেশন যেটা বলা আছে 4 মাস। 4 মাস আমি এই কারণে রেখেছি, যদিও আমাদের হাতে 2.5 মাস মতো সময় রয়েছে, যদি একদম অন টাইমে পরীক্ষা হয়, মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, আর যদি কোনো পিছায় বা কোনো কিছু, আমি সেই কথা মাথায় রেখে রেখেছি 4 মাস। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমি যতটুকু যা বুঝতে পারছি, যে কোনো রকম পরীক্ষা পিছাবে না, অন টাইমে পরীক্ষা হবে, মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক না হলে সেকেন্ড উইকে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু সেপ্টেম্বরের 3rd উইকের পর থেকে পুজো চলে আসছে, কারণ সেপ্টেম্বরের 4th উইকে পুজো শুরু হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর 4th উইকে পুজো মানে 3rd উইক থেকে একটা পুজোর ব্যাপার চলে আসবে। তাই ম্যাক্সিমাম হয়তো সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে, ম্যাক্সিমাম বলছি, কারণ তুমি যদি খেয়াল করে দেখো 7 তারিখ 14 তারিখ এগুলো রবিবার রয়েছে। আশা করা যায় যে সেপ্টেম্বরের 7 না হলে সেপ্টেম্বরের 14 তারিখে পরীক্ষা হবে, 21 তারিখ কোনো অবস্থাতে যাবে না। নেক্সট যেটা বলার, যে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, মানে মূলত 2, 3, 4টে ক্লাসের পর ডাউট ক্লিয়ারিং ক্লাস আসবে। 1-to-1 লাইভ ইন্টারাকশন, এটা সবার জন্য না, এটা মূলত তাদের জন্য যারা অ্যাডমিশন নিয়েছে কিন্তু কোনো রকম প্রোগ্রেস বুঝতে পারছে না, বা তোমার মক টেস্ট দিচ্ছে সেইখানে কোনো পারফরমেন্স বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র ডাউট ক্লিয়ারিং ক্লাস, 1-to-1 লাইভ ইন্টারাকশন আসবে। আর এটা বললাম 3টে 4টে 5টা যেরকম ছোট বা বড় চ্যাপ্টারের উপর বেস করে আসবে স্যারের সাজেশন অনুযায়ী, যেহেতু আমি সাবজেক্ট এক্সপার্ট নই। প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাসের রেকর্ড থাকবে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস এর জন্য কোনো শর্ত থাকবে না। তুমি যখন খুশি যেভাবে খুশি এগুলোকে ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো থাকবে না, তুমি যখন খুশি এগুলোকে ইউজ করতে পারো তোমার ইচ্ছা মতো, তোমার সুবিধা মতো, তোমার দরকার অনুসারে। প্রত্যেকটা ইউনিট, চ্যাপ্টার, সাব চ্যাপ্টার অতি ধৈর্যের সাথে ক্লিয়ার করানো হবে। 3টে করে, আবারও বলছি, লাইভ ক্লাস থাকবে, এর রেসপেক্টে যা করা যায়। আর এই 3টে করে যেটা বলছি লাইভ ক্লাস থাকবে, এর বাইরে গিয়ে, আবারও বলছি, এর বাইরে গিয়ে অতিরিক্ত প্র্যাকটিস ক্লাস থাকবে। প্র্যাকটিস ক্লাসটা হয়তো ক্লাস শুরু হওয়ার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরই আসবে। প্র্যাকটিস ক্লাস মানে ধরে নাও যে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে তাদের উপর মক টেস্ট, মানে মক টেস্ট বলতে লাইভ ক্লাসের মধ্যে এমসিকিউ ডিসকাশন, মক টেস্ট আলাদা আসবে, যেটা অনলাইন হবে মূলত প্রথম দিকে, অফলাইনের ব্যবস্থা একটু পরের দিকে আসবে। আমি এক এক করে এখানে সবকিছু আছে শেয়ার করে দিচ্ছি। নেক্সট যেটা বলার, যে বাংলা এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে ক্লাস করানো, যেমনটা তোমরা দেখলে। আনলিমিটেড মক টেস্ট সুবিধা থাকবে, এই যে আনলিমিটেড মানে আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট। এইটা কিন্তু ইনিশিয়ালি একদম শর্ট লেন্থ মক টেস্ট আসবে, মানে ধরো 25টা কোশ্চেনের উপর এক একটা করে মক টেস্ট, 25 কোশ্চেন, এবং এটা পুরোপুরি অনলাইন হবে। এই যে আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট বলছি, এটা পুরোপুরি অনলাইন হবে। এর পরবর্তীতে আমাদের এই যে অফলাইন মক টেস্ট আসবে, যেটা ধরে নাও, আমি যদি ধরে নিই যে 14ই সেপ্টেম্বর ধরো আমাদের পরীক্ষার ডেট মোটামুটি ঠিক হলো, আমরা অনেক আগে জেনে যাব। তো আমরা ধরো অগাস্ট মাস থেকে তখন শুরু করলাম, একদম অগাস্টের প্রথম থেকে আমরা ফুল লেন্থ মক টেস্ট, এই যে অফলাইন মক টেস্ট যেটা বলছি, এটা ফুল লেন্থ মক টেস্ট, মানে 60 কোশ্চেনের উপর মক টেস্ট থাকবে। তো এটা আমরা মোটামুটি অগাস্ট নাগাদ শুরু করবো। টোটাল 4 মাসের ডিউরেশন বলছে আগেও। রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস এর ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস এর লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। এসএলএসটির পরীক্ষা এটা টার্গেট, কিন্তু যেহেতু জানো এসএলএসটির সাথে ডব্লিউবিপিএসসি যে আমাদের এডুকেশন, সরি, হিস্ট্রি সাবজেক্ট রয়েছে, বা বিভিন্ন সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় তাদের সাথে হয়তো পুরোটা মিল নেই, কিন্তু কিছু জায়গা কভার হয়ে যাবে এই পরীক্ষার মাধ্যমে বা এই সিলেবাসের মাধ্যমে। প্রথমেই বলে রাখি এই জায়গাটা, যে আমাদের প্রতিষ্ঠান কোনো রকম চাকরি পাওয়ার গ্যারান্টি দেয় না। চাকরি পাওয়ার গ্যারান্টি 0%, এটা মাথায় রেখে তবে কিন্তু তুমি অ্যাডমিশন নেবে। অন্যান্য যারা দেয় তারা বিশ্বাস করো মানুষ না মহামানব, যে তারা চাকরি গ্যারান্টি দেয়। কারোর রকম গ্যারান্টি থাকলে আমি বলবো একদম আমি তোমার জন্য অযোগ্য ব্যক্তি। কিন্তু আমরা যা পড়াবো, যেভাবে পড়াবো বা যা যেভাবে প্রস্তুত করাবো, তার বাইরে কোনো কিছু আসবে না।
শর্ত একটা, তোমার মন মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের কথা মতো চলতে হবে। মানে তোমার মধ্যে ইয়েস নো এর ডেফিনেশনটা তুমি পাল্টে নেবে। আমি এর আগে যে আমাদের গত সপ্তাহে, মনে করে দেখো, গত সপ্তাহে একটা ক্লাস হয়েছিল, আমি সেই ক্লাসে তোমাদের সাথে 8 ঘন্টা 45 মিনিট কথা বলেছিলাম। যারা ওই ক্লাসে ছিলে তারা খুব ভালো বুঝতে পারবে বা বলতে পারবে। আমি জানি না কেউ এখানে ছিলে কিনা। সেই ক্লাসে আমি জানিয়েছিলাম যে কিভাবে কি করবে। আজকে আমি আর করিনি বা বলতে পারো সময় পাইনি। তবে হ্যাঁ, এটা মানে আমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে সেই ক্লাসের এতে আমি ওখানে জানিয়ে দেবো ডিটেলসে যে কিভাবে কি করবে, কিভাবে পড়বে। জুনের পড়াটাও কিভাবে তুমি সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাবে, মানে প্র্যাকটিস, মানে আমাদের যে এইগুলো হবে, যে রেগুলার পড়া, রিভিশন, মক টেস্ট, কিভাবে তুমি সবগুলোকে মেনটেন করবে। আমি এই নিয়ে আলাদা করে বসবো। আমি সাবজেক্ট এক্সপার্ট নই, কিন্তু এই নিয়ে আমি আলাদা করে তোমাদের সাথে বসবো। 4টে খাতার দরকার পড়বে, সেই খাতাগুলো তুমি কিভাবে কি ইউজ করবে, কোন খাতা কিভাবে এ করবে, সবকিছু নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে বসবো এই নিয়ে। আমি এখন আর যাচ্ছি না, আগেই বললাম এটা 28 তারিখ থেকে শুরু হবে, 28 জুন থেকে শুরু হবে। যদি তুমি কথা দাও যে তোমার সবটুকু উজাড় করে দিতে পারো, মানে তোমার কাছে তুমি কোনো কিছু কিপটেমি করে রাখতে পারবে না, আমি তোমাকে সাফল্যের স্বাদ পাইয়ে ছাড়ো। মানে এখনো বেকার, জানুয়ারি থেকে তুমি সরকারি টিচার বলতে পারবে। এখনো বেকার, জানুয়ারি থেকে সরকারি টিচার। শর্ত একটা, তোমার মন মানসিকতার পরিবর্তন করতে হবে, আমার কথা মতো চলতে হবে, যা যেভাবে বলবো। টোটাল 10 জন থাকবে ব্যাচে, তার বেশি একজনও না। আর যারা এসএলএসটি কোয়ালিফাই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কলিং, হোয়াটসঅ্যাপ, পেমেন্ট সব ক্ষেত্রে এই নাম্বারটাই থাকবে, 9330372977। এটা তোমাদের গ্রুপে নেই। আমি বলবো যারা পেমেন্ট করবে, যারা আগামী দিনে আমাদের সাথে আসবে, অবশ্যই এই নাম্বারটাকে সেভ করে রাখো, 9330372977। আমি সোজা পেমেন্টে চলে আসছি। এই নাম্বারটাকে অবশ্যই সেভ করে রাখবে। এই নাম্বারে পেমেন্টের সমস্ত অপশন রয়েছে, গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম, যে কোনো ইউপিআই তে পেমেন্ট করতে পারো। বা আগামী দিনে তোমার সাথে এই নাম্বারে আমার কলিং, হোয়াটসঅ্যাপ সবকিছু থাকবে। যারা লক্ষ্য অবিচল রয়েছে, আগের দিন যারা ক্লাস করেছিল, এই ওয়ার্ডটাকে আমি বারবার গুরুত্ব দিয়েছিলাম। স্মার্টনেসে বিশ্বাস করো, স্মার্ট হার্ডওয়ার্কে বিশ্বাস করো, তারাই শুধুমাত্র এসো। 3টে ইনস্টলমেন্টের সুবিধা থাকছে, তবে তুমি যদি ওয়ান টাইম পেমেন্টে যাও সেক্ষেত্রে কোর্স ফি অনেক কমে যাবে। ওয়ান টাইম পেমেন্টে গেলে কোর্স ফি অনেক কমে যাবে। আমি সোজা পেমেন্টে চলে আসছি, একবার পুরো ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবে। তোমাদের দিক থেকে মাইক্রোফোন খোলাই আছে, তোমরা চাইলে কথা বলতে পারো। একবারে পুরোটা দেখা যাচ্ছে, দেখো। টোটাল 4 মাসের জন্য এসএলএসটি হিস্ট্রি, এককালীন কোর্স ফি 2499 টাকা। আবার বলছি, এটা টোটাল কোর্স ফি, কোনো আমাদের অ্যাডমিশন ফিস, কোনো মান্থলি ফিস বা কোনো আদার হিডেন চার্জেস নেই। সপ্তাহে 3টে করে ক্লাস থাকবে, প্র্যাকটিস ক্লাস আলাদা থাকবে। এই 3টে ক্লাসের বাইরে গিয়ে 28 জুন থেকে ক্লাস শুরু হবে, যেটা বারবার বলছি। আর এটা হচ্ছে টোটাল এককালীন কোর্স ফি। আর তুমি যদি ইনস্টলমেন্টে, মানে অথবা, মানে যারা ইনস্টলমেন্টে যাচ্ছে তাদের জন্য কিন্তু এককালীন নয়, আর যারা এককালীনে যাচ্ছে তাদের জন্য কিন্তু ইনস্টলমেন্ট নয়, অথবা ইনস্টলমেন্টে গেলে এই কোর্স ফি। সেখানে 3টে ইনস্টলমেন্ট রয়েছে। গুগল পে, ফোন পে কিউআর কোড দেওয়া আছে, এখানে তোমার অ্যাকাউন্ট নেম দেওয়া আছে, আইএফএসসি কোড দেওয়া আছে। আর সব ক্ষেত্রে পেমেন্ট করার সময় ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার। পেমেন্ট করার ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার। নেক্সট যেটা বলার, যে আমি তোমাদেরকে বলে দিই, যেটা আমি অন টাইম পেমেন্ট বলছি, সেটাও চাইলে তুমি দুবারে দিতে পারো। সেটাও চাইলে তুমি দুবারে দিতে পারো, যেটা আমি অন টাইম বলছি। কি করবে, যেটা আমাদের প্রথম ইনস্টলমেন্ট বলা আছে না 600 টাকা, এই 600 টাকা তুমি আজ রাত্রের মধ্যে অবশ্যই পেমেন্ট করে রাখো। তাহলে বাকি থাকছে কত, আমরা যদি 2499 থেকে 600 বাদ দিয়ে দিই, 1899, তাই তো? এই বাকি 1899 টাকা আগামী শনিবার 28 জুন যে ক্লাস শুরু হচ্ছে তার আগে পেমেন্ট করে দিতে হবে। 28 জুন রাত 9টা থেকে ক্লাস শুরু হবে শনিবার। 28 জুন শনিবার রাত 9টা থেকে ক্লাস শুরু হবে, তার আগে পেমেন্ট করে দিলে হবে, কোনো এক্সট্রা ফিস দিতে হবে না। আমি আবারও বলছি, যেটা আমি এককালীন বললাম সেটাও চাইলে তুমি দুবারে পেমেন্ট করতে পারো। 2499 টাকা টোটাল কোর্স ফি, এটাও তুমি দুবারে দিতে পারো। আজ রাত্রের মধ্যে 600 টাকা পেমেন্ট করে রাখো, বাকি থাকছে 1899 টাকা, যেটা তুমি আগামী শনিবার 28 জুন রাত 9টায় প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসের আগে অবশ্যই পেমেন্ট কমপ্লিট করে দিতে হবে। কোনো এক্সট্রা ফিস লাগবে না, কোনো কিছু দিতে হবে না। টোটাল কোর্স ফি 2499, অন্য কোথাও কোনো কিছু আর চার্জ নেই। এর মধ্যে সমস্ত কিছু লাইভ ক্লাস, লাইভ ক্লাসে সরাসরি টিচারের সাথে কমিউনিকেট করতে পারবে, তার রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে। এগুলো এখানে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আলাদা করে প্র্যাকটিস ক্লাস আসবে এবং মক টেস্ট, সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড রয়েছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। যারা পেমেন্ট করছো, এবার আমি বলে রাখি, পেমেন্ট তুমি যে কোনো কারোর থেকে করতে পারো। তোমার ফ্যামিলি মেম্বার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র, যে কোনো কারোর থেকে পেমেন্ট করতে পারো।
ইভেন নিজের থেকে তো করতে পারছোই। পেমেন্টের স্ক্রিনশট অবশ্যই ক্যান্ডিডেটের নাম্বার থেকে পাঠাবে। যে ক্যান্ডিডেট যে ক্লাস করবে তার নাম্বার থেকে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাবে। ওয়েট করবে রাত 12টা পর্যন্ত। ওয়েট বলতে এটা নয় যে না ঘুমিয়ে জেগে থাকবে। আমি 12টার পর পেমেন্ট কনফার্ম করতে বসবো। আমি 12টার পর পেমেন্ট কনফার্ম করতে বসবো এবং পেমেন্ট কনফার্ম করার পর তোমার সাথে গুগল ফর্ম শেয়ার করা হবে। গুগল ফর্মের মধ্যে বেসিক ইনফরমেশন থাকবে। আবার বলছি বেসিক, 1 মিনিটেরও কম সময় লাগবে শেয়ার ফিল আপ করতে। নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, তোমার কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, এই রকম টাইপের কিছু থাকবে। কোন রকম তোমার রিলিজিয়াস কি, তোমার জেন্ডার কি, এগুলো থাকবে না। শুধুমাত্র এই 5-6টা কলাম থাকবে। এটা ফিল আপ করে দিলে তোমার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব আমার। আমি তোমাকে নতুন গ্রুপে জয়েন করি, আমি তোমাকে ইনফর্ম করে দেবো। মূলত দুটো অ্যাপ লাগবে। একটা হচ্ছে গুগল মিট, যেমন তোমরা গুগল মিটে এখনো ক্লাস করছো, এই গুগল মিটে আমাদের লাইভ ক্লাসগুলো হবে। আর একটা লাগবে টেলিগ্রাম। অনেকেই টেলিগ্রাম ইউজ করবে, বলতে পারো সবার কাছে এখন টেলিগ্রাম রয়েছে। তো টেলিগ্রাম অ্যাপটা লাগবে। মূলত টেলিগ্রাম আমাদের স্টোরেজের কাজ করবে। এই টেলিগ্রামের মধ্যে সমস্ত রকমের লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, সবকিছু ওখানে স্টোর করা থাকবে। আমার দিক থেকে বলা বক্তব্য মোটামুটি শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তোমার দিক থেকে মাইক খোলা আছে, তোমরা চাইলে আনমিউট করে কথা বলতে পারো। কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আবারও বলছি, আজ রাত পর্যন্ত 2499 টাকা। আগামীকাল থেকে কিন্তু এই কোর্স ফি বেড়ে যাবে। মানে খুব কম হলেও কিন্তু এই কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। যারা এর আগে আমাদের সাথে ক্লাস করেছো বা এই ব্যাপারগুলো জানো, তারা এই ব্যাপারগুলো খুব ভালো রিলেট করতে পারবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা মাইক আনমিউট করে কথা বলতে পারো। পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রাখবে। পেমেন্ট কমপ্লিট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রাখবে সাথে সাথে। একটু জানাও যে কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু একটু জানাও আমাকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে রেখো। এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে বলো। আবারও বলছি, সপ্তাহে 3টে করে লাইভ ক্লাস থাকবে রেগুলার প্রিপারেশনের জন্য। আলাদা করে প্র্যাকটিস ক্লাস আসবে। তাও বলে রাখি, প্র্যাকটিস ক্লাস মোটামুটি 2 সপ্তাহ পরে আসবে। কারণ কালকে ক্লাস শুরু হলো, কালকে প্র্যাকটিস ক্লাস কোনো কাজে লাগবে না। মানে 2 সপ্তাহে আমাদের 6টা ক্লাস হয়ে যাবে। ধরো 6টা ক্লাস মানে একটা ভালো অ্যামাউন্টের সিলেবাস আমরা এগিয়ে যাব, তাই না? 6টা ক্লাস একেবারে কম না। তারপরে কিন্তু আলাদা করে তোমাদের আসবে, প্র্যাকটিস ক্লাস আসবে আলাদা করে। এই প্র্যাকটিস ক্লাসটা পুরোপুরি এই ক্লাসের বাইরে থাকবে, এই 3টে ক্লাসের বাইরে থাকবে। এবং প্র্যাকটিস ক্লাসের ক্ষেত্রে আলাদা ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ সেম ফ্যাকাল্টি প্র্যাকটিস ক্লাস করাবেন না। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আমাদের দিক থেকে এটাই লাস্ট ব্যাচ, অর্থাৎ আমাদের এটাই হিস্ট্রির বলতে পারো যে 4th বা লাস্ট ব্যাচ। এটাই আমাদের কাছে লাস্ট। আর 10 জনই থাকবে ব্যাচে, তার বেশি একজনও না। টোটাল 10 জন থাকবে ব্যাচে। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো জানার থেকে বলতে পারো। যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রেখে দিও। তোমাদের কাছে সবকিছু দেখো ওপেন রয়েছে। গুগল পে, ফোন পে, যে কোনো কিছুতে পেমেন্ট করতে পারো। এখানে ফোন নাম্বারটা বা পেমেন্ট নাম্বার এগুলোও দেওয়া আছে, 4টে জায়গায় দেওয়া আছে। এই যে 9330372977, এখানেও দেওয়া আছে 9330372977, এখানে দেওয়া আছে 9330372977, এখানে দেওয়া আছে 9330372977। একটাই নাম্বার, এই নাম্বারে সমস্ত কিছু রয়েছে। বা আগামী দিনে তোমার সাথে শুধুমাত্র এই নাম্বারের থ্রুতেই কমিউনিকেশন হবে। গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম, আদার্স যে কোনো ইউপিআই, সব ইউপিআই এই নাম্বারে অ্যাভেলেবেল। যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো। কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, আমাকে বলতে পারো। তোমাদের দিক থেকে মাইক আনমিউট করে কথা বলতে পারো। এর পরবর্তীতে মাইক এরকম পুরোপুরি আনমিউট থাকবে। তোমরা চাইলে সরাসরি টিচারের সাথে কমিউনিকেট করতে পারবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার গুড ইভিনিং বলবো বা স্যার যাই হোক, আমি স্যার একটু প্রশ্ন ছিল যে আমি হচ্ছে স্যার 2016-তে 9, 10 এবং 11, 12 কোয়ালিফাইড ছিলাম, কিন্তু আমি কোনোভাবে ইন্টারভিউতে কল পাইনি। সেক্ষেত্রে স্যার আমার তো মনে হয় আলাদা করে কি ফর্ম ফিল আপ করতে হবে না, জেনারেলি একভাবে করতে হবে? আমি বলবো তোমার আগের যে রোল নাম্বার ছিল সেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করো। ঠিক আছে স্যার, সেটা আমি করবো। অফিসিয়ালি বলতে তুমি হয়তো কিছু সুবিধা পেলেও পেতে পারো, আচ্ছা আচ্ছা সেটাকে স্যার। অফিসিয়ালি নেবে না।
সেক্ষেত্রে স্যার আমাদের 2016-র যে এটা প্যানেলটা আলাদা করে পরীক্ষা হবে, তার মানে সেক্ষেত্রে কি আমাদের প্রশ্নপত্রগুলো জেনারেলি একই হবে, না আপনারা এই ব্যাচটা আলাদা করবেন 2016-তে যারা একই পরীক্ষা? হবে, একই ও, মানে কোশ্চেন একদিনই বা তোমাদের যে পরীক্ষা হবে সেটা একই পরীক্ষা হবে, আলাদা পরীক্ষা হবে না। কিন্তু মানে আমি স্যার বলবো যে অবশ্যই তুমি জানিয়ে রেখো, মানে তোমার 2016 রোল নাম্বার বা তোমার ডিটেলস শেয়ার করে রেখো, তুমি অ্যাডভান্টেজ পেলেও পেতে পারো। আমি আনঅফিসিয়ালি বলছি তোমাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, আমার এটা জানার। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রেখো। 28শে জুন রাত 9টায় প্রথম ক্লাস, তার আগে কমপ্লিট হলেই চলবে। মানে যারা এককালীন পেমেন্টে যাচ্ছে, যেটা আমি এককালীন বলছি সেটাও চাইলে তুমি দুবারে দিচ্ছ। কেউ যদি একবারে 2499 টাকা পেমেন্ট করে দিচ্ছ, ঝামেলা মিটে গেল, আর কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু যদি মনে হচ্ছে পারছো না, তাহলে বলবো 600 টাকা আজ রাত্রে মানে আজ রাত্রের মধ্যে পেমেন্ট করে রাখো। বাকি যাচ্ছে 1899 টাকা, তোমার কাছে 3 দিন সময় থাকছে। আগামীকাল বৃহস্পতিবার, পরশু দিন শুক্রবার, তারপরের দিন শনিবার, 3 দিন পুরো সময় থাকছে। রাত 9টায় প্রথম ক্লাস, তার আগে পেমেন্ট করে দিলেই হবে। কোনো এক্সট্রা ফিস দিতে হবে না, কোনো এক্সট্রা ফিস দিতে হবে না। আচ্ছা স্যার, আমার একটা জানার আছে একটা বিষয়। হ্যাঁ বলো। তো বললাম, কেউ যদি কলেজে স্যাক থাকে, স্টেট এইডেড কলেজ টিচার, তারা কি এক্সপিরিয়েন্সটা পাবে? না। আর আচ্ছা। যদি কোনো কিছু জানার থাকে বলতে পারো। যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রাখবে। যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রাখবে। চাইলে তুমি দুবারও দিতে পারো, যেটা আমি এককালীন বলছি। সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার জি। তুমি কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারো, তুমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারো। দেখো একদম বাঁ দিকে উপরের দিকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া আছে, ইউপিআই নাম্বার দেওয়া আছে 9330372977। যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারো। সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার জি। পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা শেয়ার করে রাখবে। ওয়েট করবে রাত 12টা পর্যন্ত, 12টার পর আমি পেমেন্ট কনফার্ম করে তোমার সাথে একটা গুগল ফর্ম শেয়ার করবো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আমার দিক থেকে বলা বক্তব্য সব শেষ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আমি ক্লাসটা এই পর্যন্ত রাখছি। এই পিডিএফটা আর কিউআর কোডগুলো আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রাখবে, নাম্বারটাকে প্রথমে সেভ করবে। আমি বলবো প্রথম কাজ হচ্ছে নাম্বারটা সেভ করো, 9330372977। এটা হচ্ছে ফার্স্ট, নাম্বারটাকে সেভ করো। সেকেন্ড যেটা বলবো, পেমেন্ট কমপ্লিট করো। নাম্বার 3 হচ্ছে ওই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাও। নাম্বার 4 হচ্ছে গুগল ফর্মটা ফিল আপ করে রাখো। আর শেষ হচ্ছে নাম্বার 5, ধৈর্য রাখো। এই ধৈর্য বিশ্বাস তোমাকে রাখতে হবে। এর বাইরে আর আমার কাছে অন্য কোনো অপশন জানা নেই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি ক্লাসটা এই পর্যন্ত রাখবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে এই নাম্বারেও ফোন করে নিতে পারো। পেমেন্ট সংক্রান্ত কোনো কিছু থাকলে আমাকে আজ রাত্রেও ফোন করে নিতে পারো, এখনো ফোন করে নিতে পারো, এই ক্লাসের পর তাহলে ফোন করে নিতে পারো। কোনো কোশ্চেন থাকলে কোনো কিছু থাকলে ফোন করে নিতে পারো। কোয়ালিটি অফ এডুকেশন তোমার বড় মেজর সেজো যে কোনো সাথে কারোর সাথে কম্পেয়ার করে দেখতে পারো, যে ধারে পাশে দাঁড়াতে পারবে না। আর কোর্স ফি আমি বড়দেরকে বাদ দিয়ে দিলাম, মেজো সেজো যারা মার্কেটে রয়েছে তাদের সাথেও কম্পেয়ার করে দেখতে পারো, কোনো কিছুতে ধারে পাশে দাঁড়াতে পারবে না। থ্যাংক ইউ সবাইকে, আমি এই পর্যন্ত রাখলাম। যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে রেখে দিই। আমি এই পিডিএফ বা কিউআর কোডগুলো আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি। পেমেন্ট কমপ্লিট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে রাখবে। আমি 12টার পর পেমেন্ট কনফার্ম করে তোমার সাথে একটা গুগল ফর্ম শেয়ার করবো। গুগল ফর্মটা ফিল আপ করতে 1 মিনিটেরও কম সময় লাগবে। নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, এইরকম বেসিক কিছু ইনফরমেশন থাকে। ওটা ফিল আপ করা হয়ে গেলে তোমার দায়িত্ব শেষ। বাকি দায়িত্ব আমার। আমি তোমাকে নতুন টেলিগ্রাম গ্রুপে জয়েন করি, আমি তোমাকে ইনফর্ম করে দেবো। থ্যাংক ইউ, গুড নাইট।